ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ক্লাসের মধ্যে। আমরা আজকে মডার্ন হিস্ট্রির সেকেন্ড পার্ট অর্থাৎ সম্পূর্ণ করব আজকে মডার্ন হিস্ট্রি 1857 থেকে নিয়ে আমরা 1947 অবধি পর্যন্ত, আমাদের ভারতবর্ষের স্বাধীন অবধি পর্যন্ত আমরা বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের মাতৃভাষা, আমাদের সবার প্রিয় ভাষা বাংলা ভাষায় আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। আমি দুঃখিত প্রথমত আপনাদের কাছে, লাস্ট 2-3 ডেজ হয়ে গিয়েছে ক্লাসেস নিতে পারিনি। আমার প্রফেশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যস্ত ছিলাম, আর দ্বিতীয়ত শারীরিক কিছু অসুস্থতা ছিল, যার ফলস্বরূপ ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি বা ক্লাস আপনাদের নিতে পারিনি, তাই আপনাদের কাছে দুঃখিত। কিন্তু আমি মনে করি আজকে যে ক্লাসটি হবে, যে এত ইন্টারেস্টেড ক্লাস হবে, যদি ওয়াচ করেন তাহলে ফিল করতে পারবেন। আর কতটা ইম্পর্টেন্ট তা তো আর বলছি না, আপনারা কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে যারা তৈরি করছেন, আপনারা যদি দেখেন তাহলে ফিল হবে যে কতটা ইম্পর্টেন্ট। বিলকুল আমরা 1857 থেকে নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন 1857 থেকে নিয়ে 1947 অর্থাৎ 1857 থেকে নিয়ে আমরা 1947 অবধি পর্যন্ত এই মধ্যে যে টাইম পিরিয়ড রয়েছে, এই টাইম পিরিয়ডের মধ্যে প্রতিটা ইয়ারের মধ্যে অথবা কি কি ইভেন্ট হয়েছিল, কে করেছিল, কাদের দ্বারা হয়েছিল, কিভাবে হয়েছিল, তা সবটুকু আলোচনা করব অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ আমাদের এডিআরই অ্যান্ড অন্যান্য কম্পিটিটিভ এক্সামের যে এক্সাম রিলেটেড টপিকগুলি রয়েছে, ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলো আমরা আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি, তেমন ভালো না, অনেকটা পেরেশানি, তারপর কিছু প্রফেশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে বিজি রয়েছি। তারপরও যেহেতু লাস্ট ডেতে বলেছিলাম গ্রুপের মধ্যে যে আজকে ক্লাসটি হবে, তাই ক্লাসটি আপনাদের নিচ্ছি। আমরা আরম্ভ করি আমাদের প্রি নলেজকে লিঙ্কেজ করে আমাদের ক্লাসটি স্টার্ট করি। আমরা লাস্ট ক্লাসের মধ্যে দেখেছিলাম সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ আমরা জানি 1857 হয়েছিল, আর সিপাহী বিদ্রোহ আরম্ভ হয়েছিল মিরর থেকে। আর সিপাহী বিদ্রোহের প্রধান নায়ক ছিলেন মঙ্গল পাণ্ডে। আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার করেছিলাম লাস্ট ক্লাসের মধ্যে। আজকে ক্লাসে এরপর থেকে আমরা আরম্ভ করব। যখন সিপাহী বিদ্রোহ কমপ্লিট হয়ে যায় এবং মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়, তারপর কি হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল কমপ্লিট হয়ে যায়। আমরা দেখেছি যে এতদিন পর্যন্ত ভারতবর্ষের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করছিল, শাসন করছিল, কিন্তু এই সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল এই জায়গায় সমাপ্ত হয়ে যায়। তারপর ডাইরেক্টলি শাসন চলে যায় ব্রিটিশ গভর্নমেন্টের হাতে। ভালো করে আমার কথাগুলো শুনবেন, ব্রিটিশ গভর্নমেন্টের হাতে। তখন বলা হয় ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের ডাইরেক্ট রুল আরম্ভ হয়। ফার্স্ট প্রশ্ন যদি এক্সামের মধ্যে প্রশ্ন করে যে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি রুল কখন ভারতবর্ষের মধ্যে করে, কখন থেকে আরম্ভ হয়, তা হচ্ছে আফটার 1857 অথবা আপনারা বলবেন 1858 থেকে। তারপরের সন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমরা হিস্ট্রির টাইমলাইন যেভাবে পূর্বে দেখেছিলাম, সেম তেমনিভাবে আমরা হিস্ট্রির টাইমলাইন দেখে দেখে অগ্রসর হব। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1858। 1858-এ কী কী হয়েছে আমরা দেখি। আমরা দেখেছিলাম পলাশির যুদ্ধ হয়েছিল 1757-এ। পলাশি যুদ্ধের মধ্যে রবার্ট ক্লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ হয়েছিল। রবার্ট ক্লাইভ জয়লাভ করে ধোঁকা দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে, এবং জয়লাভ করার পর সে প্রথম বেঙ্গলের গভর্নর হয়েছিল রবার্ট ক্লাইভ। তারপর রেগুলেটিং অ্যাক্ট চলে আসে 1773-তে। অ্যাক্ট আসার পর এই গভর্নরের পোস্টটির নাম চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল নাম দেওয়া হয়, এবং আমরা দেখেছিলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিলেন ওয়ারেন হেস্টিং। তারপরে চলে এসেছিল এইভাবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল চলতে চলতে চলে আসে চার্টার অ্যাক্ট, 4তম চার্টার অ্যাক্ট। আমরা দেখেছিলাম টোটাল 5টি চার্টার অ্যাক্ট হয়েছিল। তো 4তম চার্টার অ্যাক্ট এসেছিল 1833-তে। আমাদের প্রি নলেজগুলো লিঙ্ক করছি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। 1833-তে 4তম চার্টার অ্যাক্ট এসেছিল। আর এই চার্টার অ্যাক্ট এসে এই গভর্নমেন্ট জেনারেল অফ বেঙ্গল নামটি চেঞ্জ করে, এই পোস্টটির নাম চেঞ্জ করে নাম রাখা হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর এইভাবে চলতে থাকে। আর যখন এই 1858 আসে, তখন একটি অ্যাক্ট আনা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আনা হয়। আর এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আনার পর যে পোস্টটির নাম ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পোস্টটির নাম চেঞ্জ করে ভাইসরয় অফ ইন্ডিয়া রাখা হয়। কি রাখা হয়? ভাইসরয় অফ ইন্ডিয়া।
ভাইসরয় অফ ইন্ডিয়া পোস্টটির নাম রাখা হয়। আর এক্সামের মধ্যে আসে যে প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন, শেষ ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন। তো যেহেতু আমাদের ভাইসরয়ের পিরিয়ড এখন আরম্ভ হচ্ছে 1858 থেকে, প্রশ্ন কীভাবে তৈরি হতে পারে আপনাদেরকে আমি স্মার্ট লেবার করাই, তারপর কোয়ালিটি ক্লাসগুলো দেই যাতে আপনারা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন। এখন নাম্বার 1 প্রশ্ন এই জায়গাতে ক্রিয়েট হতে পারে যে ভাইসরয় অফ ইন্ডিয়া, প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন? প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া হচ্ছেন লর্ড ক্যানিং। তো আমি লর্ড বলবো না, যেহেতু লর্ড ওরা সম্মানার্থে লর্ড ব্যবহার করতো, ওরা তো আমাদের ভারতবর্ষকে শোষণ করেছে, ভারতবাসীকে অত্যাচার করেছে, তাই আমি এল বলবো। জাস্ট এল মিন্স মনে করবেন, এল মিন্স হচ্ছে লর্ড, ওদের উপাধি। তো লর্ড ক্যানিং হচ্ছেন প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, এই কথাটি মনে রাখবেন। তো এই জায়গা থেকে আর কি প্রশ্ন তৈরি হতে পারে? আর প্রশ্ন তৈরি হতে পারে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভাইসরয় এই পোস্টটি কোন পোস্ট থেকে কনভার্ট করা হয়েছে, অর্থাৎ পোস্টে নামটি কনভার্ট করে রাখা হয়েছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এর থেকে কনভার্ট করে ভাইসরয় এসেছে। আর ভাইসরয় এই অ্যাক্ট এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায়। আরেকটি কথা মনে রাখবেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই অ্যাক্ট 3টি এসেছিল, টোটাল 3বার এসেছিল। তো কনফিউশন ক্রিয়েট হতে পারে, তো আমি 3টি সন লিখে দিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাম্বার 1 তো 1858 এসেছে, নাম্বার 2 1919 এসেছে, অ্যান্ড নাম্বার 2 1935 এসেছে। এই 3টি অ্যাক্ট, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই 3টি বার 3টি সনের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল। তো এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমাদের কনসেপ্ট। তারপরে আমরা ডাইরেক্টলি চলে যাব আমাদের হিস্ট্রির টাইমলাইন, যেভাবে আমরা লাস্ট ডেতে আলোচনা করেছিলাম এইভাবে। হিস্ট্রি আমাদেরকে কি বলছে? আমাদের হিস্ট্রির টাইমলাইনে চলে যাব 1861 আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। 1861-এ কী হয়েছিল তা আমরা দেখি। নাম্বার 1 হচ্ছে 1861-এ নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে আমরা জানি আসামের মধ্যে কৃষক বিদ্রোহ হয়েছিল, ফুলগুড়ি দাওয়া বলে আমরা জানি, যাকে ফুলগুড়ি আপরাইজিং বলা হয়। আপরাইজিং মিন্স হচ্ছে কি, যে কোনো কিছু একটা রাইজ হওয়া, অর্থাৎ বিদ্রোহ রাইজ হয়েছিল। এই বিদ্রোহকে বলা হয় ফুলগুড়ি দাওয়া বলা হয়। আর এই বিদ্রোহ হচ্ছে আসামের সর্বপ্রথম কৃষক বিদ্রোহ। তো এক্সামের মধ্যে আসে আসামের সর্বপ্রথম কৃষক বিদ্রোহ কোনটি, তা হচ্ছে ফুলগুড়ি দাওয়া। মনে রাখবেন কোন সময় হয়েছিল, তা হচ্ছে 1861-এ হয়েছিল। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ফুলগুড়ি দাওয়া। ফুলগুড়ি দেওয়া হয়েছিল। আর এই ফুলগুড়ি দেওয়া হচ্ছে যাকে আমরা আসামের প্রথম কৃষক বিদ্রোহ বলে থাকি। নাম্বার 2 হয়েছিল ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাস করা হয়েছিল। ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাস হয়, অর্থাৎ ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট আসে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমাদের অনেকটা কনসেপ্ট এই জায়গা থেকে রয়েছে। নাম্বার 3 হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আসে। কাউন্সিল অ্যাক্ট আসে, P4 পাস করা হয়, অর্থাৎ এদিকে পিও লিখে দিই, কনসেপ্ট ক্লিয়ার হবে। আর নাম্বার 4 হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট। এই 4টি পয়েন্ট আমাদের এই 1861 থেকে আস্কিং করা যেতে পারে এক্সামের মধ্যে। বিলকুল আমি বলেছিলাম প্রথমে যে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কোনো স্মল পয়েন্টও ছাড়া যাবে না। আশা করি আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা ক্লিয়ার করব। তো 1861-এ আমাদের নাম্বার 1 ফুলগুড়ি দেওয়া হয়েছিল। কোন জায়গায় হয়েছিল? আসামের নোয়াগাঁওয়ের মধ্যে হয়েছিল। মনে রাখবেন কখনো প্রশ্ন আসতে পারে, ফুলগুড়ি দেওয়া কোথায় হয়েছিল? নোয়াগাঁওয়ের মধ্যে। নোয়াগাঁওয়ের মধ্যে হয়েছিল, আসামের নোয়াগাঁও জেলার মধ্যে এই ফুলগুড়ি দেওয়া কৃষক বিদ্রোহ হয়েছিল। আর এই কৃষক বিদ্রোহ বলা হয় আসামের প্রথম কৃষক বিদ্রোহ। যদি এক্সামের মধ্যে আসে আসামের প্রথম কৃষক বিদ্রোহ কি, তা হচ্ছে ফুলগুড়ি দেওয়া। কোন সময় হয়েছিল? 1861-এ হয়েছিল। কোন জায়গায় হয়েছিল? নোয়াগাঁওয়ের মধ্যে হয়েছিল। তারপরে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট কখন পাস হয়? 1861-এ। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কখন পাস হয়? তা হচ্ছে ফার্স্ট, এ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ফার্স্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ফার্স্ট মনে করবেন। আরও ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পরবর্তী সময় এসেছিল। আমরা দেখেছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট টোটাল 3টি এসেছিল। একটি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছে, পরবর্তী সময় আমরা আরও দেখব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছে ফার্স্ট হচ্ছে 1861-এ। তারপর আমাদের 4ম যে পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট পাস করা হয় 1861-এ। এই হচ্ছে 1861 থেকে আমাদের 4টি পয়েন্ট।
তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হই। তারপরে আমাদের সেকেন্ড পয়েন্ট হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট টোটাল 3টি হয়েছিল, মনে রাখবেন, আমি 3টি দিয়ে দিই। একটি হচ্ছে আমরা তো দেখেছি 1861, আরেকটি হয়েছে 1892, আরেকটি হয়েছে 1909। এই 3টি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, মনে রাখবেন। এই 3 টাইম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিল। তারপর আমরা হিস্ট্রি টাইমলাইনে চলে যাই। আমাদের হিস্ট্রি টাইমলাইন কী বলছে? 1862 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1862-তে কী হয়েছিল? 1862-তে 3টি হাইকোর্ট স্থাপন করা হয় 3টি জায়গার মধ্যে। নাম্বার 1 হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট স্থাপন করা হয়। নাম্বার 2 কলকাতা হাইকোর্ট স্থাপন করা হয়। নাম্বার 3 মাদ্রাজ হাইকোর্ট স্থাপন করা হয়। এখন এই জায়গা থেকে আরেকটি কনফিউজন ক্রিয়েট হতে পারে। তা কি? তা হচ্ছে আমরা দেখেছিলাম যে 1857-এ এই এলাহাবাদ মুম্বে 1857-এ আমরা দেখেছিলাম মুম্বে হাইকোর্ট, মুম্বে, কলকাতা অ্যান্ড মাদ্রাজ, এই 3টি আমরা দেখেছিলাম ইউনিভার্সিটি স্থাপন হয়েছিল 1857-এ। আর 1862-তে আমাদের এলাহাবাদ হবে না, মুম্বে হবে, মুম্বে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট অ্যান্ড মাদ্রাজ হাইকোর্ট স্থাপন করা হয় 1862-তে। এ হচ্ছে আমাদের দ্বিতীয় কনসেপ্ট। তারপর আমরা দেখব 1865 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1865-এ কী হয়েছিল? 1865-এর টাইমলাইন আমাদেরকে বলছে 1865-এর মধ্যে নাম্বার 1 হচ্ছে এলাহাবাদ ব্যাংক। এই কনফিউশন আমার ক্রিয়েট হয়েছে। এলাহাবাদ ব্যাংক স্থাপন করা হয় 1865-এ। এলাহাবাদ ব্যাংক স্থাপন করা হয়, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে এই 1865-এর মধ্যে ভুটানের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, যাকে আমরা ভুটান ওয়ার বলে জানি। এই ভুটান ওয়ার হয়েছিল 1865-এর থেকে। আমাদের এই 2টি পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো পয়েন্ট জাস্ট কোনো এলাবোরেট করে আলোচনা নেই, জাস্ট আমি পয়েন্টগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1866। তার থেকে আমাদের প্রশ্ন ক্রিয়েট হয়, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 1866-তে কী হয়? 1866-এর মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা জানি দাদাভাই নওরোজি উনি একটি অ্যাসোসিয়েশন স্থাপন করেন, যাকে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলে জানা যায়। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপন করেন 1866-এ। কে স্থাপন করেছিলেন? দাদাভাই নওরোজি। মনে রাখবেন, ডি ফর দাদা, বি ফর বাই, আর এনও ফর নওরোজি। মনে করেন আমি শর্ট ফর্ম লিখেছি। তো 1866-এ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপন করেন দাদাভাই নওরোজি। আর আরেকটি প্রশ্ন এই জায়গাতে প্রশ্ন হয় যে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজিকে বলা হয়। মনে রাখবেন, এক্সামের মধ্যে আসতে পারে হু ইজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। উনি হচ্ছেন দাদাভাই নওরোজি। অথবা বলা যেতে পারে দাদাভাই নওরোজির টাইটেল কি? দাদাভাই নওরোজির টাইটেল হচ্ছে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এই হচ্ছে আমাদের 1866 থেকে পয়েন্ট। তারপরে আমরা হিস্ট্রি টাইমলাইনে চলে যাই। আমাদের হিস্ট্রি টাইমলাইন কী বলছে, কোন সনটি আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে? তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1867। 1867-এর মধ্যে পুনের মধ্যে
সর্বজনিক সভা স্থাপন করেন। সর্বজনিক সভা, সর্বজনিক সভা স্থাপন করেন এম জি রানাডে। এম জি রানাডে 1867 পুনের মধ্যে সর্বজনিক সভা স্থাপন করেন। এক্সামের মধ্যে আসতে পারে যে সর্বজনিক সভা কে স্থাপন করেছিলেন? এম জি রানাডে। এম জি রানাডের ফুল মিনিং হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। উনি একজন দিগ্গজ নেতা ছিলেন। আমরা দেখবো 1885 যখন যাব এই জায়গার মধ্যে কংগ্রেস স্থাপন হয়। কংগ্রেস স্থাপনের সময় উনি একজন কংগ্রেসের একজন বড় নেতা ছিলেন। তো উনি 1867 পুনে সর্বজনিক সভা স্থাপন করেন মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডেকে রাও বাহাদুর বলে জানা যায়। মনে রাখবেন, মহাদেব গোবিন্দ রানাডেকে রাও বাহাদুর বলে জানা যায়। যদি বলা হয় হু ওয়াজ রাও বাহাদুর, কে রাও বাহাদুর ছিলেন, অথবা হু ইজ নোন অ্যাজ রাও বাহাদুর, কাকে রাও বাহাদুর বলে জানা যায়, তিনি হচ্ছেন মহাদেব গোবিন্দ রানাডে। এক্সামের মধ্যে আসতে পারে। এই প্রতিটি প্রশ্ন, প্রতিটি ইউনিক টপিক, প্রতিটি ইউনিক পয়েন্ট আমি আপনাদেরকে সাথে আলোচনা করছি, আপনারা মনে রাখবেন। তো পুনের সর্বজনিক সভা স্থাপন করেন মহাদেব গোবিন্দ রানাডে, যাকে রাও বাহাদুর বলে আমরা জানি। তারপর আমরা ডাইরেক্টলি চলে যাব আমাদের হিস্ট্রি টাইম লাইন বলছি, আমাদের যেতে হবে, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 1875। 1875 মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন স্থাপন করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন স্থাপন করা হয় 1875-এ। আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1875-76 অলসো 1876 আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো 75-এর মধ্যে আর্য সমাজ, যাকে আমরা ইংলিশে আর্য সোসাইটি বলি, এই আর্য সমাজ বা আর্য সোসাইটি স্থাপন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী 1875-এ আর্য সমাজ স্থাপন করেন। তারপরে 1876 আর্য সমাজ স্থাপন করেছিলেন মেবি স্বামী দয়ানন্দ। স্বামী দয়ানন্দ স্থাপন করেছিলেন আর্য সমাজ। তারপর 1876-এর মধ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইম্পর্টেন্ট একটি টার্ম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, নট অ্যাসোসিয়েশন, ন্যাশনাল অ্যাসোসিয়েশন স্থাপন করেন দুইজন ব্যক্তি, যাদেরকে আমরা ভালো করে জানি। একজন হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আরেকজন হচ্ছেন আনন্দমোহন বসু। এই দুইজন মিলে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন স্থাপন করেন। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন কে স্থাপন করেছিল? এক্সামে আসতে পারে। তো প্রধান হচ্ছেন সুরেন্দ্রনাথ, আর ওনার সাথে সহকারী ছিলেন আনন্দমোহন বসু। আর কোন সনে হয়েছিল? 1876-এ হয়েছিল। এই হচ্ছে আমাদের 1876-এর টাইমলাইন থেকে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর আমরা নেক্সট পয়েন্ট দেখি কি আমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপর আমরা 1876-এর পর 1877-এ চলে যাব। 1877 আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই জায়গাতে ক্রিয়েট হয়। 1877-এ 1 জানুয়ারি কুইন ভিক্টোরিয়া উনি কিসার-এ-হিন্দ এই টাইটেলটি অ্যাচিভ করেন। কিসার-এ-হিন্দ, কুইন ভিক্টোরিয়া কি করেন? কেসার-এ-হিন্দ বা কেসার-এ-হিন্দ বলতে পারেন। হিন্দ এই যে টাইটেল, এই টাইটেলটি তিনি কি করেন? পান। কুইন ভিক্টোরিয়া 1 জানুয়ারি, মনে রাখবেন 1 জানুয়ারিতে কুইন ভিক্টোরিয়া কেসার-ই-হিন্দ এই টাইটেলটি পান। এই টাইটেলকে ইংলিশে বলা হয় কুইন ইমপ্রেস অফ ইন্ডিয়া। কুইন ইমপ্রেস। কেসার-ই-হিন্দ হিন্দিতে বলা হয়
আর একে ইংলিশে বলা হয় কুইন ইমপ্রেস অফ ইন্ডিয়া। তো কে পেয়েছিলেন? কুইন ভিক্টোরিয়া পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1877-এ পেয়েছিলেন। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1878 মধ্যে একটি অ্যাক্ট পাস করা হয় যাকে বার্নিকুলার অ্যাক্ট বলে, বার্নিকুলার প্রেস অ্যাক্ট বলে আমরা সবাই জানি। তো বার্নিকুলার প্রেস অ্যাক্ট কি? 1878-এ একটি আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, তা হচ্ছে বার্নিকুলার প্রেস অ্যাক্ট পাস করা হয় 1878-এ। এ হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট। তারপর আমরা হিস্ট্রির মধ্যে চলে যাই। 1880 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1880-এর মধ্যে কি হয়? 1880-এর মধ্যে লর্ড রিপন, আমরা লর্ড বলবো না, এল রিপন, কি হয়? এল রিপন, এই জায়গায় রিপন কই থেকে আসবে? হান্টার কমিশন না, হ্যাঁ রিপন। এল রিপন কি হন? ভাইসরয় অফ ইন্ডিয়া হন। 1880-তে ভাইসরয় অফ ইন্ডিয়া হন এল রিপন। তারপর 1881-এ উনি একটি অ্যাক্ট নিয়ে আসেন যাকে আমরা ফ্যাক্টরি অ্যাক্ট বলে জানি, দ্য ফ্যাক্টরি অ্যাক্ট। ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয় 1881-এ। টোটাল ফ্যাক্টরি অ্যাক্ট দুইটি হয়েছিল, মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে, ফার্স্ট হচ্ছে 1881 আর সেকেন্ড হবে 1891-এর মধ্যে। তো টোটাল দুইটি ফ্যাক্টরি অ্যাক্ট পাস করা হয়েছিল, বা ফ্যাক্টরি কারখানা স্থাপন করার জন্য যে নিয়মাবলী রয়েছে এই ফ্যাক্টরি অ্যাক্টের মধ্যে ছিল। তো 1881-এ পাস হয়েছিল। এই জায়গাতে প্রশ্ন ক্রিয়েট হতে পারে। প্রশ্ন হচ্ছে দ্য ফ্যাক্টরি অ্যাক্ট, অর্থাৎ ফ্যাক্টরি অ্যাক্ট কে স্থাপন করেছিলেন, কে পাস করেছিলেন? তা হচ্ছেন কি? এল রিপন। তিনি তখন ভাইসরয় ছিলেন ভারতবর্ষের। তারপরে প্রশ্ন হতে পারে ফ্যাক্টরি অ্যাক্ট ফার্স্ট কখন হয়েছিল? আমরা দেখতে পাচ্ছি 81-এ, আর সেকেন্ড হয়েছিল 1891-এ। এই জায়গা থেকে আমি যা কথা বলছি এক্সট্রা কোনো কথা নেই, আমাদের শর্ট হতে হবে, টু দ্য পয়েন্ট হতে হবে, যা কথা বলবো সব আমাদের এক্সাম রিলেটেড হতে হবে। আর প্রতিটা কথা থেকে যাতে আমাদের একটি প্রশ্ন সলভ হয়, একটি প্রশ্নের আনসার হয়, একটি কনসেপ্ট হয়। এক্সট্রা কথার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমাদের টু দ্য পয়েন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কথাগুলো সবসময় বলবো। যা বলবো তা আপনাদের জন্য, সবার জন্য নলেজ অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট ফর এক্সাম, এভরি কম্পিটিটিভ এক্সাম। তো তারপর আমরা চলে যাব ডাইরেক্টলি 1882-তে। 1882 আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কেননা 1882 থেকে প্রশ্ন ক্রিয়েট হয়। 1882 থেকে প্রশ্ন ক্রিয়েট হয়। কী কী প্রশ্ন ক্রিয়েট হতে পারে দেখি। 1882 থেকে নাম্বার 1 প্রশ্ন হচ্ছে যে 1882-তে হান্টার কমিশন স্থাপন করা হয়। এখন হান্টার কমিশন কি? হান্টার কমিশন ফার্স্ট স্থাপন করা হয়। দুইটি হান্টার কমিশন এসেছিল টোটাল। ফার্স্ট হান্টার কমিশনটি স্থাপন করা হয়। এই জায়গাতে প্রশ্ন আসে যে ভারতবর্ষের সর্বপ্রথম এডুকেশন কমিশন কোনটি? যদি প্রশ্ন আসে তাহলে হবে ভারতবর্ষের সর্বপ্রথম এডুকেশন কমিশন হচ্ছে হান্টার কমিশন। কত সনে হয়েছিল? 1882 সনে হয়েছিল। নাম্বার 1 ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর যদি বলা হয় ভারতবর্ষের সেকেন্ড হান্টার কমিশন কোনটি? ভারতবর্ষের সেকেন্ড হান্টার কমিশন হচ্ছে, আমরা জানি তা হয়েছিল 1919-এ। মনে রাখবেন, সেকেন্ড হান্টার কমিশন হয়েছিল 1919-এ। আর এই হান্টার কমিশনের উদ্দেশ্য ছিল এডুকেশনের উপরে রিফর্ম করা। অর্থাৎ এই 1882-র মধ্যে যে হান্টার কমিশনটি এসেছিল তা হচ্ছে এডুকেশনের উপরে। এই জন্য প্রশ্ন করা হয় যে এডুকেশন কমিশন ভারতবর্ষের সর্বপ্রথম কোনটি? তা হচ্ছে হান্টার কমিশন। তা দিয়েছিলেন উইলিয়াম হান্টার, এই জন্য হান্টার কমিশন নাম হয়েছে। আর 1919-এ যে হান্টার কমিশন এসেছিল সেকেন্ড টাইম, দ্বিতীয় হান্টার কমিশন, তার উদ্দেশ্য ছিল যে আমরা দেখেছিলাম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তার তদন্ত করার জন্য এই 1919-এ দ্বিতীয় হান্টার কমিশন স্থাপন করা হয়েছিল এবং তা তদন্ত করা হয়েছিল। তা আমরা পরবর্তী সময়ে আমাদের হিস্ট্রির টাইমলাইন যখন আসবে, আমরা টাইমলাইনে যখন আসবো তখন তা নিয়ে আলোচনা করব। তারপর আর নিচের দিকে লিখছি না, এই জায়গা থেকে আমাদের দুইটি প্রশ্ন আমাদের ক্লিয়ার হলো। তারপর আমাদের হিস্ট্রির টাইমলাইন কী হবে? 1883 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1883 থেকে প্রশ্ন তৈরি হয়। 1883-এর মধ্যে কী করা হয়?
আলবার্ট বিল বলে একটি বিল পাস করেন লর্ড রিপন, অর্থাৎ লর্ড নয়, এল রিপন কি বিল পাস করেন? আলবার্ট বিল। আলবার্ট বিল পাস করেন। কে পাস করেন? প্রশ্নের মধ্যে আমি দেখেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এসেছে যে আলবার্ট বিল কে পাস করেছিলেন? এল রিপন। কখন পাস করেছিলেন? তা হচ্ছে 1883। তারপর আরেকটি হচ্ছে এডুকেশন কাউন্সিল একটি স্থাপন করেন। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে এডুকেশন কাউন্সিল। এডুকেশন কাউন্সিল স্থাপন করেন। এই দুইটি হচ্ছে 1883 থেকে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর আমরা চলে যাব ডাইরেক্টলি 1883 পর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য 1885। এই 1885 থেকে আমাদের অনেকটা প্রশ্ন আমাদের ক্লিয়ার করতে হবে। তো 1885 কি আমরা দেখি। এর মধ্যে আমরা জানি আমাদের ভারতবর্ষের যে সর্বপ্রথম পলিটিক্যাল পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বর্তমানে যে কংগ্রেস চলছে এই কংগ্রেসই রাহুল গান্ধী যে বর্তমানে প্রধান হিসাবে রয়েছেন, এই কংগ্রেস পার্টি স্থাপন হয়েছিল 1885-এ। এই জায়গা থেকে কী কী প্রশ্ন হতে পারে তা আমরা দেখব, কী কী কনসেপ্ট আমাদের প্রয়োজন। নাম্বার 1 আমরা জানলাম 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আই ফর ইন্ডিয়া, এন ফর ন্যাশনাল, সি ফর কংগ্রেস, INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন হয়। স্থাপন হওয়ার পর প্রশ্ন করা আসে এই জায়গা থেকে। সবাই তো জানে 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন হয়েছিল। এই যে কমন প্রশ্ন তা করবে না, ক্রিটিক্যাল প্রশ্ন করবে। যদি এই জায়গা থেকে প্রশ্ন ক্রিয়েট করা হয়, তৈরি করা হয়, তাহলে কীভাবে হবে, কী প্রশ্ন হতে পারে তা আমরা সব আলোচনা করি। প্রশ্ন তৈরি করতে পারে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোন জায়গার মধ্যে স্থাপন করা হয়েছিল। জায়গার নাম হচ্ছে প্লেস বোম্বে। তখন মুম্বাই বলা হতো না, বোম্বে বলা হতো। এখন মুম্বাই বললেই চলবে, এখন তো মুম্বাই আসবে। তো 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন করা হয়, প্লেস হচ্ছে মুম্বে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে কে কে স্থাপন করেছিলেন। স্থাপন করার সময় অনেকজন ব্যক্তি ছিলেন, কিন্তু তার ক্রেডিট কিন্তু একজন ব্যক্তিকে বেশি দেওয়া হয়। একজন ব্যক্তি কি তা নিয়ে আলোচনা করব। আর যদি বলা হয় ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে, তাহলে বেশিরভাগ 3জন ব্যক্তিকে ধরা হয়। 3জন ব্যক্তিকে, নাম্বার 1 হচ্ছেন এলান, এ ফর এলান, ও ফর অক্টাভিয়ান, আর এইচ ফর HUME, হিউম। এলান অক্টাভিয়ান হিউম, ওনাকে বলা হয় ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নাম্বার 2 আরেকজনকে বলা যেতে পারে উমেশ, W ফর উমেশ, C ফর চন্দ্র, B ফর ব্যানার্জি। আরেকজনকে বলা যেতে পারে তিনি হচ্ছেন D ফর দাদা, B ফর বাই, আর N ফর নরজি। তো আমরা 3জন দেখলাম প্রধান ক্রিয়েটর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। আরেকজন হচ্ছেন বদরুদ্দিন তৈয়বজি, আরেকজন হচ্ছেন B ফর বদরুদ্দিন, T ফর তৈয়বজি, বদরুদ্দিন তৈয়বজি। এই 4জনকে প্রধান ক্রেডিট দেওয়া হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন করার। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আলটিমেট যদি বলা হয় ফাউন্ডার কখনো ডাইরেক্টলি দিয়ে দেয়, একজনের নাম যদি দেয়, তাহলে এলান অক্টাভিয়ান হিউমের নাম থাকবে। তো আমরা দেখলাম এলান অক্টাভিয়ান হিউম, উমেশচন্দ্র ব্যানার্জি, তারপর হচ্ছে দাদাভাই নওরোজি। আরও এক্সট্রা সহপাঠী হিসাবে ছিলেন, যেমন জর্জ উইলস ছিলেন একজন, তারপরে MG গোডওয়া ছিলেন, MG রানাডে ছিলেন, তারপর সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন। এইভাবে আরও অনেক ছিলেন সঙ্গে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন করার সময়। তারপর আমাদের নেক্সট কনসেপ্ট কি, নেক্সট আমাদের কি জানতে হবে। নেক্সট হচ্ছে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন করার পর টোটাল 4টি সেশন হয়েছিল। 4টি সেশন হয়েছিল। সেশন মিনস হচ্ছে বৈঠক। 4টি বৈঠক হয়েছিল, 4টি মিটিং হয়েছিল, 4টি সভা হয়েছিল বলতে পারেন। এই 4টি সভা থেকে প্রশ্ন করে যে কোন সভা কখন হয়েছিল, তার প্রেসিডেন্ট কে ছিলেন, কোন জায়গায় হয়েছিল, সন কি, এগুলি আমরা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করি। নাম্বার 1 সেশন হয়েছিল 1885-এ, অর্থাৎ যখন স্থাপন করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তখনই ইন দ্য সেম ইয়ারের মধ্যে একটি সভা হয়েছিল। যা হয়েছিল সেম বোম্বের মধ্যে।
আর যার প্রেসিডেন্ট ছিলেন, সভাপতিত্ব করেছিলেন, সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এই কথাগুলো বিলকুল মনে রাখবেন। প্রশ্ন কোন জায়গাতে ক্রিয়েট হবে তা আমরা বলতে পারি না, কিন্তু আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এক্সামে গিয়ে ফুল কনফিডেন্স নিয়ে বসতে পারবো, যে কোনো প্রশ্ন করুক আমরা তার জবাব দিতে পারবো। যদি প্রশ্ন করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশন কবে হয়েছিল, কোন সনে, 1885 হয়েছিল, কোথায় হয়েছিল, বোম্বে হয়েছিল, তার প্রেসিডেন্ট কে ছিলেন, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন। সেকেন্ড যে সেশন হয়েছিল তা হয়েছিল 1886-এ। 1886-এ যে সেশনটি হয়েছিল তা প্লেস হচ্ছে ক্যালকাটার মধ্যে হয়েছিল। আর ওই সেশনের প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। ক্ষমা করবেন, শারীরিক তেমন সুস্থতা নয় এই জন্য। তারপর আমার যে তৃতীয় সেশন হয়েছিল, এই জায়গাতে প্রশ্ন করলে দ্বিতীয় সেশন হয়েছে 1886-এ, কোন জায়গায় হয়েছে, কলকাতায় হয়েছে, আর তার প্রেসিডেন্ট কে ছিলেন অর্থাৎ সভাপতিত্ব কে ছিলেন, তা হচ্ছে দাদাভাই নওরোজি। তৃতীয় যে সেশন হয়েছিল তা হয়েছিল 1887-এ, তা হয়েছিল মাদ্রাজের মধ্যে হয়েছিল। আর ওই সবার তৃতীয় সভা যে সেশন হয়েছিল, ওই তৃতীয় সেশন বৈঠকের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি এই সভার প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতিত্ব করেছিলেন। তারপর ফোরতম সেশন হয়েছিল 1888-এ। ফোরতম সেশন হয়েছিল 1888-এ, আর তা হয়েছিল এলাহাবাদের মধ্যে। আর এই সেশনের সভাপতিত্ব করেছিলেন জর্জ উইল। জর্জ উইল সভাপতিত্ব করেছিলেন। এই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের টোটাল 30 সেশন হয়েছিল। তারপর আমরা দেখব রাউন্ড টেবিল, আমরা যখন হিস্ট্রির টাইমলাইন চলে আসবে 1930 থেকে নিয়ে 1930, 1931, 1933 তিনটি রাউন্ড টেবিল হয়েছিল, তার থেকেও প্রশ্ন আসে, তা আমরা দেখব। তো 1885-এ ফার্স্ট, সেকেন্ড হচ্ছে 1886, থার্ড হচ্ছে 1887, আর ফোর্থ হচ্ছে 1888, ফোর্থ হচ্ছে 1888। এই হচ্ছে চারটি। টোটাল কোন জায়গা হয়েছিল, মুম্বাই, কলকাতা, মাদ্রাজ, এলাহাবাদ। কে ছিলেন প্রেসিডেন্ট, উমেশ চন্দ্র ব্যানার্জি, দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তৈয়বজি অ্যান্ড জর্জ ওয়েল। এই চারজন চারটি সেশনের প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতিত্ব করেছিলেন। এই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আমাদের বেসিক কনসেপ্ট, যা আমাদের এক্সামের মধ্যে আস্কিং করা হয়, আমাদের জানা প্রয়োজন, সবার জানতে হবে। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। তারপর আমাদের পয়েন্ট কি, তারপর আমাদের একটি পয়েন্ট, যেহেতু আমাদের টাইমলাইন কোন জায়গায় চলছে, 1885-এ চলছে। 1885-এর থেকে তারপর আমাদের পয়েন্ট হচ্ছেন 1887। 1887-এ একটি ইম্পর্ট্যান্ট সমাজ তৈরি করা হয়, যাকে প্রার্থনা সমাজ আমরা জানি। প্রার্থনা সমাজ স্থাপন করা হয়। প্রার্থনা সোসাইটি। সোসাইটি স্থাপন করা হয় বা সমাজ, প্রার্থনা সমাজ বলা হয়, সোসাইটি বলা হয় না। প্রার্থনা, আজ কনফিউশন হবে, সমাজ আসবে এক্সামে, এইভাবে ইংলিশেই লেখা হয়। প্রার্থনা সমাজ স্থাপন করেন এই সেম আমরা পূর্বে যাকে জানি আমরা M.G. মহাদেব গোবিন্দ রানাডে, উনি স্থাপন করেন। এই হচ্ছে আমাদের হিস্ট্রির টাইমলাইন। তারপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1893। 1891 থেকে আমরা দেখে নিয়েছি অলরেডি যে আমাদের একটি ফ্যাক্টরি অ্যাক্ট দ্বিতীয় হয়েছিল 1891-এ, এবং আমরা দেখেছিলাম আর একটি কাউন্সিল অ্যাক্ট হয়েছিল 1892-তে। তো এগুলি আমাদের অলরেডি চলে গিয়েছে, আর আমাদের 1891-92 থেকে আমাদের কোনো আলোচনা নেই। আমাদের আলোচনা হচ্ছে 1893। 1893 থেকে আমাদের ইম্পর্ট্যান্ট সব থেকে যে পয়েন্টটি, তা হচ্ছে 24 মে মহাত্মা গান্ধী আফ্রিকার মধ্যে গিয়েছিলেন 1893-তে। মনে রাখবেন 1893-তে 24 মে 1893-তে M. গান্ধী
আফ্রিকার মধ্যে গিয়েছিলেন। আফ্রিকার মধ্যে গিয়েছিলেন 24 মে। আর রিটার্ন করেছিলেন কবে? রিটার্ন করেছিলেন, এই জায়গায় লিখে দিই তাহলে মানে যাওয়া আর আসা একসাথে হয়ে যাবে, কনসেপ্টটা মনে থাকবে। রিটার্ন করেছিলেন 9 জানুয়ারি 1915-এ। ভারতবর্ষের মধ্যে তিনি রিটার্ন করেছিলেন 9 জানুয়ারি 1915-এ, মনে রাখবেন। আর উনি গিয়েছিলেন আফ্রিকার মধ্যে 24 মে। মহাত্মা গান্ধী আফ্রিকার মধ্যে গিয়েছিলেন 1893-তে উনি গিয়েছিলেন। তারপর 1893 আমাদের আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ডুরান্ড কমিশন। ডুরান্ড লাইন আমরা জানি, ডুরান্ড লাইন, তারপরে ম্যাকমোহন লাইন, তারপরে রেডক্লিফ লাইন। এই তিনটি কমিশন 3জন ব্যক্তি করেছিলেন, 3জন চেয়ারম্যান ছিলেন। আর 3জনের ব্যক্তির নামে 3টি কমিশনের নাম, আর 3টি কমিশনের যে কাজ করেছিল তার ফলস্বরূপ তার ফল রয়েছে। তো আমরা জানি ভারত পাকিস্তানের মধ্যে যে লাইনটি রয়েছে তাকে রেডক্লিফ লাইন বলা হয়। অর্থাৎ পাকিস্তান পূর্বে আলাগ হয়েছিল, পাকিস্তান থেকে বাংলাদেশ সেপারেট হয়েছিল, তাই বাংলাদেশের মধ্যেও যে বর্ডারটি রয়েছে ভারত বাংলাদেশ তাকেও আমরা রেডক্লিফ লাইন বলবো। তারপরে ডুরান্ড লাইন হচ্ছে আফগানিস্তান ভারতের মধ্যে, আর ম্যাকমোহন লাইন হচ্ছে আমরা জানি চীন এবং ভারতের মধ্যে যে বর্ডার তাকে আমরা বলি ম্যাকমোহন লাইন। তো ডুরান্ড কমিশন স্থাপন করা হয় 1893-তে। আরেকটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো যে যদি বলা হয় কখনো বলে যে ভারতবর্ষের মধ্যে যেহেতু আমাদের ডুরান্ড কমিশন থেকে প্রশ্ন রয়েছে যে আফগানিস্তান ভারতের যে বর্ডারের নাম তা হচ্ছে ডুরান্ড লাইন, তো ডুরান্ড কমিশন কখন ভারতবর্ষের মধ্যে এসেছিল তা হচ্ছে 1893-তে, অথবা কখন স্থাপন করা হয়েছিল তা হচ্ছে 1893। তার থেকে আমরা 2টি পয়েন্ট আমাদের ক্লিয়ার হলো। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। 1894 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1894-এ কী হয়েছিল বলতে পারবেন? 1890 যদি লাইভ ক্লাস হতো অনেক ভালো লাগতো, সবার সাথে কনভার্স করে ক্লাসগুলো হতো, অনেক ইন্টারেস্টেড ফিল হতো। সত্যি অনেকে বলেছেন স্যার আপনি যদি লাইভ ক্লাস করতেন আমরা সবাই অ্যাটেন্ড করতাম, কিন্তু আমি যে জায়গার মধ্যে বর্তমানে ক্লাস নিচ্ছি এই জায়গার মধ্যে নেটওয়ার্কের অ্যাভেলেবল থাকে না। যদি আমি ওয়াইফাইও কানেকশন করি তারপরও লাইভ ক্লাস নিতে পারবো না, এই জন্য লাইভ নিচ্ছি না। দেখি নেক্সট সময়ে আমি ট্রান্সফার হয়ে যাব, ট্রান্সফার হয়ে গেলে যে জায়গায় যাব ওই জায়গায় যদি নেটস অ্যাভেলেবল থাকে তাহলে ডেফিনেটলি লাইভ ক্লাস হবে, সবাই পাবেন। তারপর অত সময় আমরা ক্লাস নিচ্ছি, মধ্যে 2-4টি কথা বলি, বোর ফিল হচ্ছে। যেহেতু আমরা স্টাডি করছি আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সামনে রেখে, আপনি যদি এখন অবধি পর্যন্ত নতুন স্টাডি তেমন করেননি তাহলে আমি আপনাকে আশা দিতে পারি আপনি আমার প্লেলিস্টে ক্লাসেস রয়েছে। রিজনিংয়ের আমি সিলেবাস কমপ্লিট করেছি, 70-এর মতো ক্লাসেস রয়েছে, আপনি যদি দেখে নেন 1-2 দিনের মধ্যে রিজনিং বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথসেরও সিলেবাস কমপ্লিট করেছি, ইংলিশেরও সিলেবাস কমপ্লিট করেছি, প্লেলিস্টে ক্লাসেস রয়েছে। আপনি অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি লিঙ্ক ক্লিক করে দেখতে পারেন। এবং বর্তমানে ইন্ডিয়ান হিস্ট্রি চলছে, আসাম হিস্ট্রি থেকে আসে, আপনারা অলরেডি স্টাডি করে নিয়েছেন। আমি আসাম হিস্ট্রি থেকে PDF, আসাম বুরুঞ্জি অনেক কিছু দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে, তারপরে চেষ্টা করব কভার করার জন্য। আমাদের আজকে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির লাস্ট ক্লাস, তারপর থেকে ইন্ডিয়ান পলিটি শুরু করব, 2-3টি ক্লাস হলেই পলিটি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমরা বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে শিখবো। এই জন্য আপনাদেরকে বলবো যে বা যারা ওয়াচ করছেন যদি এখন অবধি পর্যন্ত আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে আসবে। কেননা লাস্ট সেশনের মধ্যে সিটেটের গাইড দেওয়া হয়েছে, অনেকে ভালো মার্কস পেয়ে পাস করেছেন। নেক্সট যে সেশন আসছে ডিসেম্বর সেশনের জন্য সিটেটের ক্লাসেস হবে আফটার 15 সেপ্টেম্বর। এই মাসের আজকে 1 তারিখ, 15 তারিখের পর থেকে সিটেটের ক্লাস আরম্ভ হয়ে যাবে। যারা আপনারা সিটেটের ক্লাস করতে ইচ্ছুক, যদি অফলাইন করতে চান অফলাইন কোচিং সেন্টার 2টি রয়েছে, পাতারকান্দিতে, করিমগঞ্জে। আর যদি চান অনলাইন করতেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ডেফিনেটলি ক্লাসেস পেয়ে যাবেন। 11 থেকে নিয়ে 24 অবধি পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার একে একে সলভ করবো। অনেকে আমাকে বলেছেন স্যার আমরা কি হয় আমাদের প্রশ্ন পড়ে বুঝি না তাই আমরা সিটের পাস করতে পারি না। অনেকে বলেছেন স্যার পেডাগজি বুঝি না তাই পাস করতে পারি না। তো বরাকবেলির মধ্যে all-in-one চ্যানেল, যে চ্যানেলটির মধ্যে সর্বপ্রথম কী করা হচ্ছে পেডাগজি পড়ানো হচ্ছে বাংলা ভাষায়, আর দ্বিতীয়ত আপনাকে গাইড করা হবে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের সবার প্রিয় বাংলা ভাষায়। তাই সবাইকে বলবো যে বা যারা এখন অবধি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভসকে শেয়ার করবেন যে বা যারা কম্পিটিটিভ ফিল্ডে বর্তমানে তৈরি করছেন, জবের প্রয়োজন দিবেন, ডেফিনেটলি কাজে আসবে, ওরা ইয়াদ করবে একদিন আপনার এই সাহায্য এই হেল্পটিকে। ঠিক আছে, আমরা সামনের দিকে অগ্রসর হই, একটু সময় আমরা এক্সট্রা নিয়ে নিলাম। 1884-এ আমরা জানি যে
পত্রুঘাটের যুদ্ধ হয়েছিল। পত্রুঘাটে আসামের দরঙ্গের মধ্যে হয়েছিল। কখনো এক্সামে আসে যে পত্রুঘাটের রণ বা পত্রুঘাটের কৃষক বিদ্রোহ কখন হয়েছিল, তা হচ্ছে 1884 94 হয়েছিল, আর তা হচ্ছে আসামের দরং জেলার মধ্যে হয়েছিল। এই কথাটি মনে রাখবেন, এই একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর আমরা চলে যাব ডাইরেক্টলি 1899-এ। এর পূর্বে আর তেমন ইম্পর্টেন্ট পয়েন্ট নেই। 1899-এ কী হয়, লর্ড কার্জন ভাইসরয় হন। কখন এক্সামের মধ্যে আসে, কখন ভাইসরয় অফ ইন্ডিয়া এল কার্জন হন, যে আমাদের সোনার ভারতবর্ষের মধ্যে পার্টিশন তৈরি করেছিল। এই লর্ড কার্জন থেকে পার্টিশন শুরু হয়। আমরা দেখব একে একে কনসেপ্ট ক্লিয়ার করব, যে অনেক কনসেপ্ট রয়েছে যেগুলো আমরা সামনের দিকে দেখব, ক্লিয়ার করব, তা এক্সট্রা আমরা এই দিকে নেই। তো অর্থাৎ 1899-এ এল কার্জন উনি ভাইসরয় অফ ইন্ডিয়া হন। তারপরে ইন দ্য নেক্সট ইয়ার 1900 শতকে, 1900 শতকের মধ্যে ভারতবর্ষের মধ্যে একটি গ্রেট দুর্ভিক্ষ দেখা দেয়, যাকে আমরা ইন্ডিয়ান ফেমাইন বলে জানি। ইন্ডিয়ান ফেমাইন, হাঙ্গারও বলতে পারেন। জানি তো এই দুর্ভিক্ষ দেখার কারণ হচ্ছে খরা। খরা আমরা জানি, যদি প্রখর রৌদ্র হয়, বেশি দিন যদি রৌদ্র থাকে, বৃষ্টিপাত হয় না, তাকে আমরা খরা বলে থাকি আমাদের ভাষায়, বাংলা ভাষায়। তো একটি খরা হয়েছিল, গ্রেট খরা হয়েছিল, যাকে ইন্ডিয়ান ফেমাইন বলে আমরা জানি। অ্যান্ড এই খরাটি হয়েছিল 1900 শতকের মধ্যে। আমরা পূর্বে দেখেছিলাম বেঙ্গলের মধ্যে একটি খরা হয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 1770-এ আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসের মধ্যে। আর এই ক্লাসে দেখতে পাচ্ছেন 90 শতকের মধ্যে ভারতবর্ষের মধ্যে, অনলি বেঙ্গল নয়, পুরোটা ভারতবর্ষের মধ্যে খরা হয়েছিল, যার ফলস্বরূপ আমাদের দাদা নানারা আমার সাথে গল্প করেছেন, আমি শুনেছি, অনেকে গল্প করেছেন, যে এতটা হার্ড হয়েছিল, যার ফলস্বরূপ জমিনগুলো, মানুষের ক্ষেতের জমিন পুরা শুকনো হয়ে গিয়েছিল। মানুষের রাস্তা তৈরি করে নিয়েছিলেন বৃষ্টির দিনে, যে আমাদের জমিনের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করি, শর্টকাট রাস্তা, এইভাবে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। মানুষরা জমিগুলো ফেটে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যার ফলস্বরূপ মানুষরা অন্য অর্থাৎ ধান ক্ষেত করতে পারেনি, যার ফলস্বরূপ ভাতের কমি দেখা দিয়েছিল। এই জন্য এই 19 শতককে সবাই ইয়াদ করে আজ অবধি পর্যন্ত। তো এই কথাটি মনে রাখবেন। তারপর হচ্ছে, যখন এই 19 শতকের মধ্যে ধাক্কা লাগে, কোথায় ধাক্কা লাগে? খাদ্যের মধ্যে, অর্থাৎ খাদ্যের অভাব দেখা দেয়। তখন কি করা হয়? তখন ভারতবর্ষের যারা রুল করতো, তারা ফিল করলো যে ভারতের মধ্যে একটি এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রয়োজন। এগ্রিকালচার কি? কৃষিবিদ্যা একটি ডিপার্টমেন্টের প্রয়োজন, যে কৃষিবিদ্যা নিয়ে গবেষণা করবে। যদি বৃষ্টিপাত না হয়, তাহলে কৃষি কিভাবে উৎপন্ন করা যায়, কৃষিকাজ কিভাবে করা যায়, এক্সট্রা ইরিগেশন দিয়ে। তারপর ইরিগেশন চলে আসে, আমরা দেখব ইরিগেশনে কি করে জল প্রোভাইড করে ক্ষেতের মধ্যে। আমাদের তো আসামের মধ্যে শুধু একবারই ক্ষেত করা হয়, অথবা ডবল টাইম করা হয়, বড়ুয়া ধানের ক্ষেত করা হয়, আমি দেখেছি। কিন্তু অন্যান্য জায়গায় আপনি যদি ঘুরতে যান, কিষানগঞ্জ, বিহারে যান, তো দেখবেন আপনারা কি উড়িষ্যার মধ্যে যান, পাঞ্জাবের মধ্যে যান, ওরা একটি জমির মধ্যে 5 বার 6 বার ক্ষেত করে, গেউ ক্ষেত করে, চাউল ক্ষেত করে, পেঁয়াজ ক্ষেত করে, রসুন ক্ষেত করে, আলু ক্ষেত করে, ভিন্ন ভিন্ন ক্ষেত করে। ওই জন্য ইরিগেশনের প্রয়োজন ওদের কাছে খুবই। আমাদের এখানে তো ইরিগেশন রয়েছে, কিন্তু আমার বাড়ির ফ্রন্টে একটি ইরিগেশন অফিস রয়েছে, বর্তমানে মার্জ করে পাতারকান্দি রাতাবাড়িকে একত্রিত করে নিয়েছে। কিন্তু আমি জীবনে দেখিনি কোনোদিন কেউ জল আনতে ওদের অফিসে যেতে, বরঞ্চ ওরা জল মধ্যে জল খারাপ ছিল, অন্য জায়গা থেকে জল ওরা নিয়ে পান করতো, কিন্তু তারা জলের অফিসের মধ্যে বসে জলের কোনো কাজ করছে না। যাই হোক, এক্সট্রা কথা, একটু মজা করার জন্য বললাম। তো যখন খরা এসেছিল 19 শতকে, এই জন্য বললাম খরা এসেছিল, তারপরেই যাতে আপনাদের মেমোরির মধ্যে এই পয়েন্টটি থাকে যে খরা এসেছিল 19 শতকে, 1900 শতকের মধ্যে। আর তারপরের নেক্সট ইয়ারের মধ্যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার স্থাপন করা হয়। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার স্থাপন করা হয়, এই কথাটি মনে রাখবেন। তারপর হচ্ছে 1902 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1902 আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? 1902-র মধ্যে কি হয়েছিল বলতে পারবেন? 1902-র মধ্যে 1901 সালে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার স্থাপন করা হয়। আর 1902-এর মধ্যে আমাদের একটি ইম্পর্টেন্ট ডেট হয়েছিল, তা আমাদের ইউনিভার্সিটি কমিশন অ্যান্ড পুলিশ কমিশন, দুইটি কমিশন স্থাপন করা হয়। 1902 সালে দুইটি কমিশন স্থাপন করা হয়। নাম্বার 1 হচ্ছে ইউনিভার্সিটি কমিশন, বলা হয় অ্যাপয়েন্টমেন্ট অফ ইউনিভার্সিটি। অ্যাপয়েন্টমেন্ট অফ ইউনিভার্সিটি কমিশন।
আর নাম্বার 2 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ পুলিশ কমিশন। এই দুইটি কমিশন স্থাপন করা হয়। তো এক্সামের মধ্যে আসতে পারে যে কখন পুলিশ কমিশন স্থাপন করা হয়েছিল ভারতবর্ষের মধ্যে, তা হচ্ছে আমাদের 1902 সালে। যদি বলা হয় কখন ইউনিভার্সিটি কমিশন স্থাপন করা হয়েছিল, তা হচ্ছে 1902 সালে। আর যদি বলা হয় কখন ইউনিভার্সিটি অ্যাক্ট ভারতবর্ষের মধ্যে আসে, তখন হবে 1904 সালে। অর্থাৎ 1904 সালে ইউনিভার্সিটি অ্যাক্ট ভারতবর্ষের মধ্যে আসে। 1904 সালে কি হয়? ইউনিভার্সিটি অ্যাক্ট ভারতবর্ষের মধ্যে আসে। অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয় 1904 সালে। এই পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের 1905 থেকে শুরু করব, বিলকুল সবার জানা পয়েন্ট। তারপরে কিছু এক্সেপশনাল পয়েন্ট হয়তো আপনাদের জানা নেই, ইন্টারেস্টেড আমাদের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখি 1905-এ 1905 সালে কি হয়েছিল। 1905 সাল, এই 5 সালটি আমাদের সবার ইয়াদগার একটি সাল। এই সাল থেকে আমাদের দেশের মধ্যে পার্টিশন চলে আসে। আর আজ অবধি পর্যন্ত এই হিংসা আমাদের সবার মধ্যে নেই, কিন্তু কিছু সংখ্যক মানুষের মধ্যে এখন অবধি পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী হোক, শিখ ধর্মাবলম্বী হোক, মুসলমান ধর্মাবলম্বী হোক, সবার মধ্যে একটি হিংসা বিদ্বেষ হয়ে গিয়েছে। আমি প্রায় সময় ফিল করি, ইউটিউবে অনেকটা নিউজ দেখে অনেক কষ্ট বোধ হয়। লাস্ট একটা নিউজ দেখেছিলাম, একজন বৃদ্ধ মানুষ, উনি ট্রেনে যাত্রা করছেন, ওনার খাবার মুসলমান। আমাদের খাবার কি? আমরা গুস্ত খাই, আমাদের খাবার হচ্ছে গুস্ত, তা আমাদের রিলিজিয়াস আমাদেরকে রাইট দিয়েছে। তো উনি খাবার নিয়ে যাচ্ছেন, আর কয়েকজন ফালতু মানুষরা তারা কী করেছে, দেখেছে যে টিফিনের মধ্যে এই খাবারগুলো রয়েছে, ওনাকে অনেক অত্যাচার করেছে। দাড়ি পাকনা একজন মানুষ, একটু বৃদ্ধ বয়সে, বাবার বয়সী মানুষ, ওরা অত্যাচার করেছে। ভিতরে শুধু হিংসা ভরা। এই হিংসার কারণে এই আজকে দেশের মধ্যে আগুন জ্বলছে। এই হিংসাগুলো আমাদের নিভাতে হবে। যেমন ওই ব্রিটিশরা আমাদের মধ্যে পার্টিশন দিয়ে গিয়েছে, এই পার্টিশনগুলো আমাদেরকে এডুকেটেড হয়ে নিভাতে হবে। আমরা যদি এডুকেটেড না হই, আমাদের কাছে যদি নলেজ না থাকে, তাহলে আমরা হিস্ট্রি কীভাবে পড়বো, জানবো কীভাবে? আর যদি পড়ি না, জানি না, আর আমাদের দেশের মধ্যে যেভাবে সনাতন ধর্মাবলম্বী মানুষের অবদান রয়েছে, মুসলমানের তেমন অবদান রয়েছে, শিখদের তেমন অবদান রয়েছে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সবার অবদান রয়েছে। সবাই মিলে মিশে আমরা একসাথে দেশকে স্বাধীন করেছি। তো সবাই এই দেশের বাসিন্দা, সবাই এই দেশের সিটিজেন্স। এরপরে আলোচনা করব পাকিস্তান কই থেকে এসে, পাকিস্তান কিভাবে তৈরি হয়, পাকিস্তানের মধ্যে কি মুসলমান গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, তা অত্যাচার হয়েছিল, মরলামিন্টু অ্যাক্ট এসেছিল, কিভাবে তা আলোচনা করব। দেখবেন আপনারা ইয়াদ করবেন ক্লাসটি, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কখনো ডাউট আসবে না এই ক্লাসের পর থেকে। বিলকুল হিস্ট্রির মধ্যে অনেকে মিসকনসেপ্ট পড়ানো হয়, ভালো জানেন না, নলেজ নেই। আমি মনে করি যে হিস্ট্রি পড়াতে হলে তোমার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, তখন কি করতে পারবেন, এক্সপ্লেন ভালো করে করতে পারবেন। তো দেখি আমরা আমাদের টাইমলাইন কি বলছে। 1905 সালে নাম্বার 1 কাজ কি করা হয়? কার্জন, কার্জন উনি আমাদের বেঙ্গলকে পার্টিশন করার সিদ্ধান্ত নেন। তো কনসেপ্ট আসে কখন সিদ্ধান্ত নেন? 26 জুলাই, মনে রাখবেন। এক্সামের মধ্যে আসে যে কখন ঘোষণাপত্র প্রদান করা হয়, কখন ঘোষণা করা হয় যে বেঙ্গলকে পার্টিশন করা হবে, পার্ট করা হবে, ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল করা হবে। কখন করা হয়? তার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল 16 জুলাইয়ে। আর ইমপ্লিমেন্ট করা হয়েছে, অর্থাৎ পার্ট করা হয়েছে, আরেকটি পয়েন্ট মনে রাখবেন, 16 অক্টোবরে। 16 অক্টোবরে। তো এই দুইটি পয়েন্ট আমরা শিখে নিলাম। তো আমাদের বেঙ্গল পার্টিশন হয় 16 অক্টোবর 1905-এ, এই কথাটি মনে রাখবেন। আর ঘোষণাপত্র প্রমাণ করা হয় 16 জুলাইয়ে। কে করেছিলেন? এল কার্জন করেছিলেন, যে ভারতবর্ষের বেঙ্গলকে স্থাপন করেছিলেন, পার্টিশন করেছিলেন। পার্টিশন কিভাবে করেছিলেন? একটি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল, আর একটি হয়েছিল ইস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ছিল কলকাতা, যাকে আমরা কলকাতা বর্তমানে বলি, কে দিয়ে লেখি, পূর্বে ছিল ক্যালকাটা। আর ইস্ট বেঙ্গল যা হয়েছিল তাকে আমরা ঢাকা জানি, ঢাকা। এই দুইটি ভাগে ভাগ করে দিলেন এল কার্জন। এই ভাগাভাগি শুরু হয়ে গেছে দেশের মধ্যে। শুধু যারা যখন দেখছে যে ভারতবর্ষের মধ্যে যে ঐক্যবদ্ধতা রয়েছে, যে মুসলমান, হিন্দু, সব ধর্মাবলম্বী মানুষ, শিখ, বৌদ্ধ সবাই মিলে তাদের পেছনে মিছিল শুরু হয়ে গিয়েছে, আন্দোলন শুরু হয়ে গিয়েছে। সিপাহী বিদ্রোহ হলো, তারপরে কৃষক বিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহ, সব তো আলোচনা করা যাচ্ছে না, চলছে। তখন তারা প্ল্যান করে, এই হচ্ছে পলিটিক্যাল মুদ্রা, পলিটিক্যাল ডিপ্লোমেসি, এই যে কুকুরি বুদ্ধি বলা হয়, এই মেইন হচ্ছে এগুলো। তো তারা পার্টিশন করতে শুরু করে।
যখন পার্টিশন করে বেঙ্গলকে, পার্টিশন করার পর আমাদের একজন গ্রেট লিডার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উনি কি করেন, কলকাতা টাউন হলে, দেখেন প্রশ্নগুলো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবেন, কোন জায়গা থেকে কী প্রশ্ন করতে পারে তা কেউ জানে না, কিন্তু প্রশ্নগুলো যদি বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়, যে কোনো জায়গা থেকে প্রশ্নগুলো আপনি আনসার করতে পারবেন। কলকাতা টাউন হলের মধ্যে তিনি একটি সভা ডাকেন। কে ডাকেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভালো করে দেখেন এই জায়গাতে কি পয়েন্ট তৈরি হয়। ডাকার পর এই জায়গায় দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই টাউন হলে সবাই বসে মিটিং করলেন যে বর্তমানে তো ব্রিটিশরা কী করছে, আমাদেরকে সেপারেট করছে, আমাদের ভ্রাতৃত্ববোধকে আমাদের কী করছে, সেপারেট করে নিচ্ছে, আমাদের দেশকে ভাগাভাগি করতে শুরু করে নিয়েছে, তো আমাদের করণীয় কী? তখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই 16 অক্টোবরের মধ্যে কী করা হবে, রক্ষাবন্ধন দিবস হিসাবে পালন করা হবে। অর্থাৎ আমরা জানি রক্ষাবন্ধন দিবস পালন করা হয়, বর্তমান সময়ে বোন কী করা হয়, ভাইয়ের হাতে একটি রাখি দিয়ে রাখি বন্ধন বলা হয়, আর রক্ষাবন্ধন দিবস হিসাবে আজকের দিন আমরা পালন করব। এই দিন থেকে এই 16 অক্টোবর আজকে অবধি পর্যন্ত প্রায় রক্ষাবন্ধন দিবস হিসাবে পালন করা হয়। তোরা কী করলো, সিদ্ধান্ত নিয়ে নিলেন যে কলকাতা টাউন হলে বসে যে 16 অক্টোবর যেহেতু আমাদের বেঙ্গলকে সেপারেট করা হয়েছে, তা আমরা রক্ষাবন্ধন দিবস হিসেবে পালন করব। আর আরেকটি সিদ্ধান্ত নেওয়া হলো যে স্বদেশী মুভমেন্ট, আরম্ভ হলো। এখন এই জায়গা থেকে কতটা প্রশ্ন দেখেন, কত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি প্রশ্ন করে স্বদেশী মুভমেন্ট কখন আরম্ভ হয়, আপনারা বলবেন 1905 থেকে। এই সিদ্ধান্ত কোন জায়গায় বসে নেওয়া হয়েছিল? কলকাতা টাউন হলে। এই টাউন হলের প্রধান সভাপতিত্ব কে করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেছিলেন। অনেকটা প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এই মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট চলে 1905 থেকে নিয়ে 1911 অবধি পর্যন্ত। 11-এ গিয়ে বাতিল করা হয় এই আইনটি, কিন্তু ওরা বাতিল করে কিন্তু পাশে কি করে তা দেখবো আমরা বিলকুল কনসেপ্টের সাথে সাথে। তো স্বদেশী মুভমেন্ট চলে 1905 থেকে 1911 অবধি পর্যন্ত। আর এই স্বদেশী মুভমেন্টের উদ্দেশ্য ছিল যে আমরা ওদের পণ্য বস্তুকে বর্জন করব, ওদের যে ট্রেড করছে তাদের আমরা ক্রয় বিক্রয় করব না, তাদের সাথে মেলামেশা করব না, ব্রিটিশদের সাথে সবাই মিলে। তখন আমরা দেখেছি অনেক সোশ্যাল বুকের মধ্যে আপনারা স্টাডি করেছেন যে অনেকে অনেক কারখানা স্থাপন করেছেন, তারপরে বিদ্যালয় স্থাপন করা হয়েছে, স্কুল কলেজ স্থাপন করা হয়েছে, স্কুলের কলেজের ছাত্ররাও যোগদান দিয়েছেন, তারপরে মাচিসের ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে, উলের ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে, সাবানের ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে কলকাতার মধ্যে। এইভাবে চলছে। আর কলকাতার মধ্যে এগুলি কেন চলছে বলতে পারবেন কেউ? তখন সময়ে ভারতবর্ষের রাজধানী ছিল, ক্যাপিটাল ছিল কলকাতা। এই জন্য ওরা কলকাতার মধ্যে বসে বসে শাসন করছে, বেঙ্গলের মধ্যে বসে বসে শাসন করছে। কিন্তু 11-এ যাওয়ার পর চেঞ্জ হয়ে যায়, তা আমরা দেখবো। এই ক্যাপিটাল হচ্ছে কলকাতা, এই জন্য কলকাতার মধ্যেই সব কিছু হচ্ছে। তো এতটুকু আমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এই বেঙ্গল পার্টিশন থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমাদের মিস হবে না, আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর ইন দ্য নেক্সট ইয়ার 1906 অর্থাৎ 1906 সালে আমরা জানি অল ইন্ডিয়া মুসলিম লীগ স্থাপন করা হয়। অল ইন্ডিয়া মুসলিম লীগ স্থাপন করা হয়। এই মুসলিম লীগ সম্পর্কে অনেকের জানা নেই, নলেজ জানা নেই, অনেকে অনেক কিছু বলেন, মুসলিম লীগ নিয়ে অনেক কিছু বলেন। এই মুসলিম লীগ ফার্স্ট অফ অল আমরা দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে এই মুসলিম লীগ কি? এই মুসলিম লীগ হচ্ছে একটি পলিটিক্যাল পার্টি। যেভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি পলিটিক্যাল পার্টি স্থাপন হয়েছিল 1885-এ, সেম তেমনিভাবে 1906-এ এই মুসলিম লীগ একটি পলিটিক্যাল পার্টি স্থাপন করা হয়। কে কে স্থাপন করেছিলেন? স্থাপন করেছিলেন আগা খান, তৃতীয় আগা খান, 3 নম্বর আগা খান, অর্থাৎ আগা খান 3 and নবাব সলিমুল্লাহ খান। নবাব সলিমুল্লাহ খান। তো কারা মুসলিম লীগ স্থাপন করেছিল? আগা খান 3 এবং নবাব সলিমুল্লাহ খান
ও মিলে আরও অন্যান্য সঙ্গে ছিলেন, ওরা হচ্ছে প্রধান মিলে মুসলিম লীগ স্থাপন করেছিলেন। আর মুসলিম লীগ অর্থই হচ্ছে যে একটি পলিটিক্যাল পার্টি, অর্থাৎ যেভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন করা হয়েছে সেম তেমনিভাবে একটি পলিটিক্যাল পার্টি স্থাপন করা হয়েছিল। যেমন আমাদের বর্তমানে সমাজের মধ্যে যেমন নদোয়া, জমিয়ত, আহলে সুন্নত এইভাবে অনেকটা সংগঠন রয়েছে, এই একটি হচ্ছে সংগঠন। আর এই নদোয়া, জমিয়ত, আহলে সুন্নত এগুলি সংগঠনের কাজ হচ্ছে দিনই কাজ করা, শরিয়ার উপরে কাজ করা। আর এগুলির কাজ হচ্ছে কীভাবে দেশকে স্বাধীন করা যায়, দেশের উন্নতি করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করা। তো মুসলিম লীগের এক্সামের মধ্যে যদি আসে ভারতবর্ষের সর্বপ্রথম মুসলমান পলিটিক্যাল পার্টি কোনটি? অনেকে বলবেন আসাদুদ্দিন পার্টি, হয়তো বদরুদ্দিন আজমল সেটের পার্টি, হয়তো অনেকে অনেক কিছু বলে দিবেন, কিন্তু মনে রাখবেন ভারতবর্ষের সর্বপ্রথম মুসলমান পলিটিক্যাল পার্টি হচ্ছে মুসলিম লীগ, যা গঠন করা হয়েছিল 1906-এ আগা খান এবং নবাব সলিমুল্লাহ খানের দ্বারা, আরও অন্যান্য সহযোগী সঙ্গে ছিলেন। আর তারপরে যদি প্রশ্ন করে যে এই মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট ছিলেন আগা খান, এই প্রশ্নটিও মনে রাখবেন। তারপর আমরা দেখব সামনের দিকে আমরা অগ্রসর হই, নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে। তারপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1907, 1907 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1907-এর মধ্যে আমরা জানি সুরতের মধ্যে সুরত সামিট হয়েছিল, অথবা কংগ্রেসের পার্টিশন হয়েছিল। কেন পার্টিশন হয়েছিল তা আমরা দেখি। 1907-এ সুরতের মধ্যে একটি বৈঠক বসে, বিস্তারিত বলছি না, জাস্ট পয়েন্টে বলছি। বসার পর এই জায়গার মধ্যে কংগ্রেসের মধ্যে পার্টিশন চলে আসে। কেউ কি বলেন, কেউ বলেন না মিছিল করে হবে না, আমরা ধীরে স্থিরে দেশ স্বাধীন হবে। কেউ বলে না এখনও আমরা মারবো, এখন আমরা কি করব, ব্রিটিশের বিরুদ্ধে লড়বো, আমাদের ক্ষমতা রয়েছে, আমরা ঐক্য রয়েছি, আমাদের লড়তে হবে, আমাদের বেঙ্গলকে সেপারেট করেছে, যদি না লড়ি পরবর্তী সময় আমাদের উপরে চলে আসবে। এইভাবে অনেক কথাবার্তা হয়, যার ফলস্বরূপ একটি তর্ক বিতর্কের মধ্য দিয়ে দুইটি পার্ট হয়ে যায়। নাম্বার 1 আমরা জানি দুইটি পার্ট হয়ে যায়, একজন হচ্ছে মডার্নিস্ট আর একজন হচ্ছে কি এক্সট্রিমিস্ট। একটি দল হচ্ছে মডার্নিস্ট আর একটি হচ্ছে এক্সট্রিমিস্ট। অর্থাৎ মডার্নিস্ট হচ্ছে নরমপন্থী আর এক্সট্রিমিস্ট হচ্ছে গরমপন্থী। একদল হচ্ছে গরমপন্থী, গরম বিলকুল খুন গরম, আর একজন হচ্ছেন কি নরম, বলে না বাবা এইভাবে করার প্রয়োজন নেই, ধীরে ধীরে আমরা করব, ধীরে ধীরে আমাদের দেশ স্বাধীন হবে। একটা বলছে ধীরে ধীরে কেন করব, আমরা দেশ স্বাধীন করে ছাড়বো। এই হচ্ছে এক্সট্রিমিস্ট অ্যান্ড মডার্নিস্ট। তো মডার্নিস্ট কে ছিলেন এক্সামের মধ্যে আসতে পারে? মডার্নিস্ট ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ভক্ত, অর্থাৎ মহাত্মা গান্ধীকে অনুসরণ করতেন। তখন অবধি পর্যন্ত কিন্তু মহাত্মা গান্ধী ভারতবর্ষের মধ্যে আসেননি, তিনি আফ্রিকার মধ্যে ছিলেন। আর এক্সট্রিমিস্টের মধ্যে ছিলেন আমরা জানি লাল, বাল অ্যান্ড পাল। শর্ট ফর্মে ইয়াদ করার জন্য আমরা শিখেছিলাম লাল, বাল, পাল। লাল মিন্স কি? লালা লাজপত রায়। আর বাল মিন্স হচ্ছে বাল গঙ্গাধর তিলক, আর পাল মিন্স হচ্ছে বিপিন চন্দ্র পাল। এই তিনজন হচ্ছে এক্সট্রিমিস্ট। একজন হচ্ছেন কি নরমপন্থী আর তিনজন হচ্ছে গরমপন্থী। তারপর এই গোপাল কৃষ্ণ গোখলে তিনি আমাদের টাইমলাইন বলছে, হিস্ট্রির টাইমলাইন কি বলছে, 1808 সালে মহাত্মা গান্ধীর সাথে দেখা করার জন্য আফ্রিকার মধ্যে চলে যান। মনে রাখবেন, কোন প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম কে মহাত্মা গান্ধীর সাথে দেখা করার জন্য আফ্রিকার মধ্যে গিয়েছিলেন? তিনি হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে। এবং তিনি কত সালে গিয়েছিলেন? 1908 সালে তিনি মহাত্মা গান্ধীর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। তখন ইন দ্য মিন টাইম 1808 সালে মহাত্মা গান্ধীকে প্রথম যে উনি আফ্রিকার মধ্যে সত্যাগ্রহ মিছিল করেছিলেন, যার ফলস্বরূপ ওনাকে অ্যারেস্ট করা হয় আফ্রিকার মধ্যে। তো এক্সামে আসতে পারে মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম অ্যারেস্ট করা হয়েছিল কত সনে? 1908 সালে। কোথায় প্রথম অ্যারেস্ট করা হয়েছিল? ওনাকে কি করা হয়েছিল? আফ্রিকার মধ্যে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল। এই কথাটি মনে রাখবেন। তারপর আমাদের হিস্ট্রি টাইমলাইন আমাদেরকে কি বলছে? আমাদের 1909 চলে আসলো, 1909 সাল। 1909 সাল থেকে প্রশ্ন ক্রিয়েট হয়। 1909 সাল যখন আসে, 1905-এ লর্ড কার্জন অর্থাৎ এল কার্জন বেঙ্গলকে পার্টিশন করার পর ওনার টাইম পিরিয়ড কমপ্লিট হয়ে যায়। আর এই 1905-এ মরলে মিন্টু অর্থাৎ এল মিন্টু অর্থাৎ লর্ড মিন্টু উনি ভাইসরয় হয়েছিলেন ভারতবর্ষের। কত সালে হয়েছিলেন?
1905 সালে ভাইসরয় হয়েছিলেন মরলে লর্ড মিন্টু ভারতের ভাইসরয়। আর যখন 1909 সাল চলছে অর্থাৎ তখন মরলে মিন্টু ছিলেন। তো মরলে মিন্টু তিনি একটি কি নিয়ে আসলেন? মরলে মিন্টু অ্যাক্ট নিয়ে আসলেন। মরলে মিন্টু অ্যাক্ট নিয়ে আসেন। আর এই মরলে মিন্টু অ্যাক্টকে বলা হয় যে নিফ অফ পাকিস্তান, পাকিস্তানের শুরুয়াত এই জায়গা থেকে হয়ে যায়। এই মরলে মিন্টু অ্যাক্ট কি আমি একটু আলোচনা করি 2 মিনিট, তো বুঝতে পারবেন। এই মরলে মিন্টু উনি দেখলেন যে ভারতবর্ষের মধ্যে তো আর আমাদের থমথমি চলছে না, ওরা তো এইভাবে আমাদের স্বদেশী মুভমেন্টের দ্বারা আমাদেরকে বর্জন করে নিয়েছে, তখন আমরা কি করি? একটি ডিপ্লোমেসি খেলি। তো উনি ডিপ্লোমেসি খেললেন, খেলে মরলে মিন্টু অ্যাক্ট নিয়ে আসলেন। এই মরলে মিন্টু অ্যাক্টের আসল উদ্দেশ্য হচ্ছে কমিউনিয়াল ভোট, অর্থাৎ ভোটিং করা। তা হচ্ছে কমিউনালি করে ভোটিং করা। তা হচ্ছে কি যে রিলিজিয়াস আলাদা আলাদা করে, যে জায়গার মধ্যে মনে করেন একটি এলাকা রয়েছে, এই এলাকার মধ্যে মুসলমান মেজরিটি রয়েছে, এই জায়গার মধ্যে মুসলমান একজন ক্যান্ডিডেট দেওয়া হবে। এক জায়গার মধ্যে একটি এলাকা রয়েছে যে জায়গার মধ্যে শিখ ধর্মাবলম্বী ওরা মেজরিটি রয়েছে, তাদেরকে একজন ক্যান্ডিডেট দেওয়া হবে। তারপর এক জায়গার মধ্যে হিন্দু সনাতন ধর্মাবলম্বী একজন ভাই একজন মানুষ ওনারা বেশি রয়েছেন, ওনাদেরকে সিট দেওয়া হবে। এইভাবে কমিউনিয়াল ভোট করেছিল মরলে মিন্টু। এই মরলে মিন্টু একটি এত খতরনাক ছিল, এই অ্যাক্টের পর থেকে ভারতের পার্টিশনটি চলে আসে। ভারতের মধ্যে পার্টিশন, ভারতের মধ্যে বিভাজন, ভারতের মধ্যে হিন্দু মুসলমান পাট করে দিয়েছিল এই মিন্টু। এই শালা মিন্টু সব কিছু করেছিল। এই মিন্টু করে দিয়ে চলে যায় আজ অবধি পর্যন্ত এই বিদ্বেষ, এই হিংসা সবার মনে, অনেকের মনে এখন অবধি পর্যন্ত রয়েছে। যারা এখন অবধি পর্যন্ত আনএডুকেটেড রয়েছে, যারা এডুকেটেড তারা মনে রয়, যারা আনএডুকেটেড রয়েছে তাদের মনে রয়েছে। তো এই একটা আমরা উদ্দেশ্য দেখলাম। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য হচ্ছে কি কমিউনিয়াল ভোট করা, অর্থাৎ এক জায়গায় যদি মুসলমান মেজরিটি হয় তাকে মুসলমান ক্যান্ডিডেট দিয়ে দেবে, এই জায়গায় মুসলমান হবে। তখন হিন্দু যারা এই জায়গার মধ্যে ছিল, সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা ছিল, তারা মনে আসছে যে এই জায়গায় তো এখন মুসলমান একজন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, এখন তো আমরা কি করব? আমাদের সাথে নির্যাতন করা হবে, করা হবে, তো আমরা কি করি? জায়গাতে প্লেস চেঞ্জ করে নিই। তখন ডিসপ্লেসমেন্ট চলে আসলো। আর যখন প্লেসমেন্ট চেঞ্জ করা হবে, একজন মানুষ শত বছর থেকে বসতি করছে, এই জায়গার মধ্যে যদি হঠাৎ করে ডিসপ্লেসমেন্ট চলে আসে, তখন কি অবস্থা, কি সিচুয়েশন ক্রিয়েট হবে আপনারা ফিল করতে পারেন। সেম তেমনিভাবে একটি সনাতন ধর্মাবলম্বী মানুষের একটি মেজরিটি এলাকার মধ্যে কী করলো? সনাতন ধর্মাবলম্বী একজনকে ক্যান্ডিডেট খাড়া করে নিল। তখন ওই জায়গার যারা অন্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, মুসলমান, শিখ, অন্যান্য যারা রয়েছেন, ওরা ফিল করলেন যে ওর ধর্মাবলম্বী থেকে একজন যখন বুটে খাড়া হয়েছে, ও যখন নেতা হবে, তখন আমাদেরকে সেতাবে। তখন ওরা ডিসপ্লেসমেন্ট হতে শুরু করলো। ওই জায়গা থেকে ওই জায়গাতে এই জায়গা, শুধু সুরগুল হট্টগোল শুরু হয়ে গেল দেশের মধ্যে। এই মরলে মিন্টু শালা শুরু করেছিল। তো আমরা দেখলাম এই মরলে মিন্টু কী করেছিল তা। তারপর এর পূর্বে একটি জল পান করেন। তো আমরা দেখলাম মরলে মিন্টু অ্যাক্ট উদ্দেশ্য কী ছিল তা এসেছিল। ইন দ্য নেক্সট ইয়ার, এর পরের বছর 1910 অর্থাৎ 1910 সালে একটি অ্যাক্ট পাস করা হয়, যাকে ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট বলে আমরা জানি। ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট পাস করা হয়। আর এর পূর্বে 1980 আরেকটি অ্যাক্ট এসেছিল, যাকে আমরা ইন্ডিয়ান নিউজ পেপার অ্যাক্ট বলে জানি। নিউজ পেপার অ্যাক্ট মনে রাখবেন 1908 সালে এসেছিল, আর প্রেস অ্যাক্ট এসেছিল 1910 সালে। তারপর 1911 সাল আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 1911 সালে কি হয়েছিল অনেকটা ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে আমাদের কনসেপ্ট এক্সামের মধ্যে আসে। 1911 সালে দিল্লির দরবার বসানো হয়েছিল। দিল্লির দরবার অর্থাৎ দিল্লির মধ্যে একটি মিটিং অথবা বৈঠক বসানো হয়েছিল, তাকে দিল্লি দরবার বলা হয়। এই দিল্লি দরবার স্থাপন করা হয়, বসানো হয় 1911 সালে। দিল্লি দরবারের থেকে আমাদের কয়েকটি পয়েন্ট জানতে হবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে এই দিল্লি দরবারের মধ্যে কাদেরকে ইনভাইট করা হয়েছিল, এক্সামের মধ্যে আসে। নাম্বার 1 হচ্ছেন রানী মেরিকে, এবং জর্জ অর্থাৎ 5th-তম জর্জকে ইনভাইট করা হয়েছিল, এন্ড রানী মেরিকে ইনভাইট করা হয়েছিল। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আমাদের দিল্লি দরবার থেকে এই দিল্লি দরবার
স্থাপন করে তারা কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে ট্রান্সফার করেছিল। অর্থাৎ কলকাতা থেকে কলকাতা টু দিল্লি, দিল্লির মধ্যে ভারতের ক্যাপিটাল স্থানান্তর করেছিল, পরিবর্তন করেছিল। তো এক্সামে প্রশ্ন আসতে পারে কোন সালে কলকাতা থেকে দিল্লির মধ্যে ভারতের ক্যাপিটাল স্থানান্তর করা হয়, তা হচ্ছে 1911 সালে। কোন বৈঠকে হয়েছিল, তা হচ্ছে দিল্লি দরবারের মধ্যে হয়েছিল। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে তারা এই যে বঙ্গ বিভাজনটি আইন করেছিল, এই আইনটি বাতিল করে, অর্থাৎ বঙ্গ বিভাজনকে আবার একত্রিত করে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল সেপারেট করেছিল, তাকে আবার একত্রিত করে আমাদের 3তম পয়েন্ট। 4তম পয়েন্ট হচ্ছে আমাদের তারা একত্রিত করে এই জায়গায় বাদ দেয়নি, এই জায়গায় তারা ডিপ্লোমেসি করেছে। কি ডিপ্লোমেসি করেছে? তারা বলল যে যেহেতু বঙ্গ অনেক বড় একটি জায়গা, তার থেকে আমরা আরও 2টি প্রভিন্স, আরও 2টি এলাকা আমরা সেপারেট করতে পারি, তা হচ্ছে উড়িষ্যা অ্যান্ড তা হচ্ছে বিহার। পরবর্তী সময়ে যা ইমপ্লিমেন্ট হয়, তো তারা এই দিল্লি বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিল এই বঙ্গ থেকে 2টি আলাদা আমরা প্রভিন্স অথবা রাজ্য অথবা এলাকা সেপারেট করব, তা হচ্ছে একটির নাম দেবো উড়িষ্যা, একটি হচ্ছে বিহার আমরা আলাদা করে দিয়ে দেবো। তখন কিন্তু সব একসাথে ছিল। এই 4টি পয়েন্ট আমরা আমাদের দিল্লি দরবার থেকে ইম্পর্টেন্ট, তা এক্সামের মধ্যে আসে। তারপর আমরা চলে যাব ডাইরেক্টলি 1913-এ। 1913-র মধ্যে আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম নোবেল প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়, অর্থাৎ নোবেল প্রাইজ দেওয়া হয়। আমরা জানি ভারতবর্ষের সর্বপ্রথম ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর নোবেল প্রাইজ কত সনে পেয়েছিলেন? 1913 সালে পেয়েছিলেন নোবেল প্রাইজ। উনি কোন বুকের উপর পেয়েছিলেন? এক্সামের মধ্যে আসে, তা হচ্ছে গীতাঞ্জলি বুকটি লেখে, একটি গল্পের বই ছিল। এই বুকটি লেখে উনি কি পেয়েছিলেন? নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি বাংলা ভাষায় লিখেছিলেন, ওনার একজন বন্ধু ওনাকে হেল্প করেছিলেন ইংলিশে ট্রান্সলেট করার জন্য। ওরা তো ইংরেজ ব্রিটিশরা ছিল, তারা কি করে এই বুকটির উপর প্রভাবিত হয়ে ওনাকে কি করে নোবেল প্রাইজ প্রদান করে। এই কথাটি মনে রাখবেন। 1913। 1913-এর মধ্যে আমাদের নাম্বার 1 হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দেওয়া হয়? নোবেল প্রাইজ দেওয়া হয়। নোবেল প্রাইজ দেওয়া হয়, ফার্স্ট নোবেল প্রাইজ। মনে রাখবেন, ফার্স্ট নোবেলিস্ট ভারতবর্ষে যদি এক্সামের মধ্যে আসে, হু ইজ দ্য ফার্স্ট নোবেলিস্ট, কে হচ্ছেন ফার্স্ট নোবেলিস্ট অথবা কে ফার্স্ট নোবেলিস্ট, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেকেন্ড হচ্ছে গদর পার্টি বলে। গদর পার্টি স্থাপন করেন লালা হরদয়াল। লালা হরদয়াল কে স্থাপন করেন? লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টি স্থাপন করেন আমেরিকার সান ফ্রান্সিসকোর মধ্যে। মনে রাখবেন এই পয়েন্টটি, এই আমাদের 1913 থেকে এই 2টি পয়েন্ট আমাদের এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এই 2টি পয়েন্ট থেকে প্রশ্ন ক্রিয়েট হতে পারে। তারপর আমাদের 1914 হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। 1914-এ যদি আমরা দেখি আমাদের কি হয়েছিল, 1914-এ ভারতবর্ষের মধ্যে মহাত্মা গান্ধী, না 1914 আমাদের ইম্পর্টেন্ট নয়, 1915 মহাত্মা গান্ধী চলে আসেন। তারপর মহাত্মা গান্ধী চলে আসে, 1914 থেকে আমাদের প্রশ্ন তৈরি হয় না, 1915 থেকে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে 1915-এ আমাদের মহাত্মা গান্ধী 9 জানুয়ারি ভারতবর্ষের মধ্যে আসেন। ভারতবর্ষের মধ্যে আসেন এম গান্ধী, মহাত্মা গান্ধী। তারপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে 1915 সালে মহাত্মা গান্ধীকে ভারতবর্ষের ব্রিটিশরা একটি লকব দিয়েছিল, টাইটেল দিয়েছিল, তা হচ্ছে কেসারে হিন্দ। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি সম্মান দিয়েছিল, তাকে আমরা নাইটহুড বলে জানি, নাইটহুড উপাধি দিয়েছিল। তারপর 1915-এ আরও একটি মেবি ইভেন্ট রয়েছে, আমার মনে আসছে না। তো এই 3টি ইভেন্ট আমরা দেখি। নাম্বার 1 মহাত্মা গান্ধী ভারতবর্ষের মধ্যে আসেন। নাম্বার 2 হচ্ছে কেসারে হিন্দ মহাত্মা গান্ধীকে দেওয়া হয়। এই কেসারে হিন্দ কি?
অনেকে বলতে পারবেন না, বলবেন স্যার কোনো একটি সার্টিফিকেট হবে, কোনো কিছু হবে না। কেসারি হিন্দ বলে একটি গোল্ড মেডেল পেয়েছিলেন, মনে রাখবেন। কোনো এক্সামের মধ্যে আসতে পারে কেসারি হিন্দ কী, তা হচ্ছে গোল্ড মেডেল। একটি গোল্ড মেডেল ওনাকে দেওয়া হয়। কেন দেওয়া হয়েছিল? যে উনি আফ্রিকার মধ্যে অ্যাম্বুলেন্স সিস্টেম জারি করেছিলেন। কত ভালো কাজ করেছিলেন মহাত্মা গান্ধী, দেখেন তখনকার সময়ে অ্যাম্বুলেন্সের সিস্টেম জারি করেছিলেন আফ্রিকার মধ্যে, যার ফলস্বরূপ ব্রিটিশরা ওনাকে কেসারি হিন্দ এই টাইটেলটি দিয়েছিল। টাইটেল মিনস হচ্ছে একটি মেডেল দিয়ে ওনাকে সম্মানিত করেছিল। এবং নাইটহুড ওই রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দিয়েছিল? একটি উপাধি দিয়েছিল। এই জায়গা থেকে আরেক দুইটি আমরা প্রশ্ন দেখি, এক্সট্রা প্রশ্ন কি, মহাত্মা গান্ধীকে এই মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু এই উপাধিটি কে দিয়েছিলেন? কবিগুরু এই উপাধিটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন। তারপর আরেকটি প্রশ্ন আসে যে দেশবন্ধুকে, চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়। দেশনায়ককে, দেশনায়ক হচ্ছে সুভাষচন্দ্র বসু। তারপরে মহাত্মা গান্ধীকে জাতির পিতাকে বলেছিলেন? মহাত্মা গান্ধীকে জাতির পিতা সুভাষচন্দ্র বসু বলেছিলেন। এই প্রশ্নগুলো মনে রাখবেন। আমরা দেখেছি 1915-এর মধ্যে তিনটি ইভেন্ট আমরা দেখেছি, যে তিনটি হচ্ছে কি, নাম্বার 1 মহাত্মা গান্ধী ভারতবর্ষের মধ্যে 9 জানুয়ারির মধ্যে আসেন। নাম্বার 2 ওনাকে কেসারি হিন্দ টাইটেল দেওয়া হয়, উনি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছিলেন আফ্রিকার মধ্যে। নাম্বার 3 হচ্ছে নাইটহুড উপাধি পান রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 4 আরেকটি পয়েন্ট হচ্ছে যে নাম্বার 4-এর মধ্যে হিন্দু মহাসভা স্থাপন করেন মদন মোহন মালবীয়। মদন মোহন মালবীয় কী করেন? মদন মোহন মালবীয় সত্যমেব জয়তে যিনি দিয়েছিলেন, কোর্ট দিয়েছিলেন সত্যমেব জয়তে মদন মোহন মালবীয়, ওই মদন মোহন মালবীয় হিন্দু মহাসভা স্থাপন করেন 1915-এ। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের হিস্ট্রির টাইমলাইন বলছে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1916-এর মধ্যে কী কী হয় তা আমরা দেখি। 1916-এর মধ্যে নাম্বার 1 হচ্ছে লখনউ প্যাক্ট। কার কার মধ্যে হয়? অল ইন্ডিয়া মুসলিম লীগ প্লাস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অর্থাৎ একটি চুক্তি হয়েছিল যাকে আমরা লখনউ প্যাক্ট বলে জানি, লখনউর মধ্যে হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে। এবং যার পর থেকে অল ইন্ডিয়া মুসলিম লীগ এর পূর্বে আলাদা আলাদাভাবে ব্রিটিশের বিরুদ্ধে মিছিল করেছিল বা ব্রিটিশের বিরুদ্ধে অনেক কিছু স্টেপ নিয়েছিল, কিন্তু এই লখনউ প্যাক্টের পর থেকে 1916-এর পর থেকে এই প্যাক্টের দ্বারা অল ইন্ডিয়া মুসলিম লীগ অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মিলে একসাথে ব্রিটিশের বিরুদ্ধে মুভমেন্ট আরম্ভ করে। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে এই 1916-এর মধ্যে মহাত্মা গান্ধী আহমেদাবাদের মধ্যে ওনার আশ্রম তৈরি করেন, যাকে আমরা সবরমতী আশ্রম জানি, উনি আশ্রমটি তৈরি করেন 1916-এর মধ্যে। 1916-এর মধ্যে এই সবরমতী আশ্রম উনি আহমেদাবাদের মধ্যে প্রস্তুত করেন, আমরা দেখেছি। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1916-এর মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। 1916-এর মধ্যে হোম রুল লীগ বলে হোম রুল লীগ বলে একটি লীগ স্থাপন করেন। কে করেছিলেন? বাল গঙ্গাধর তিলক প্লাস অ্যানি বেসেন্ট। তো 16-এর মধ্যে আমাদের তিনটি ইভেন্ট। নাম্বার 1 হচ্ছে লখনউ প্যাক্ট হয়েছে। কাদের মধ্যে হয়েছে? অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা একজুট হয়ে পরবর্তী সময়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তারপরে আহমেদাবাদের মধ্যে সবরমতী আশ্রম স্থাপন করেন মহাত্মা গান্ধী, ওনার আশ্রমটি স্থাপন করেন। তারপর আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হোম রুল লীগ স্থাপন করা হয়েছিল 1916-এ। কারা স্থাপন করেছিল? নাম্বার 1 হচ্ছে বাল গঙ্গাধর তিলক, সাথে ছিলেন অ্যানি বেসেন্ট। এই হচ্ছে আমাদের 1916 থেকে পয়েন্ট। তারপরে আমরা দেখি 1917-এর মধ্যে কী কী আমাদের পয়েন্ট জানতে হবে, শিখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। 1917-এর মধ্যে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম যে মুভমেন্ট আমরা জানি, যদি এক্সামের মধ্যে আসে ভারতবর্ষের সর্বপ্রথম মুভমেন্ট কি, সর্বপ্রথম যে ব্রিটিশের এগেনস্টে মুভমেন্ট করা হয়েছিল তা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। আমরা সবাই জানি চম্পারণ মুভমেন্ট বলে, আমরা সবাই জানি চম্পারণ হচ্ছে বিহারের জায়গা। তো বিহারের মধ্যে হয়েছিল, কোথায় হয়েছিল? বিহারের মধ্যে হয়েছিল। আর তাকে কি বলে জানি আমরা? চম্পারণ।
চম্পারণ বলে জানি। আর এই চম্পারণ মুভমেন্টের মধ্যে কে কে ছিলেন? এই মহাত্মা গান্ধীর। আরেকটি প্রশ্ন হতে পারে যে মহাত্মা গান্ধীর ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মুভমেন্ট কোনটি? এই চম্পারণ মুভমেন্ট। অথবা ভারতবর্ষের সর্বপ্রথম মুভমেন্ট কোনটি? তা হচ্ছে চম্পারণ মুভমেন্ট। অথবা বলা যেতে পারে প্রশ্ন, এই চম্পারণ মুভমেন্ট কাদের উদ্যোগে হয়েছিল? কে উদ্যোক্তা ছিলেন? উদ্যোক্তা ছিলেন রাজকুমার শুক্লা। মনে রাখবেন, রাজকুমার শুক্লা মহাত্মা গান্ধীকে বিহারের মধ্যে নিয়ে এসেছিলেন, যে তারা কি করত, যে কৃষকদেরকে অনেকটা ট্যাক্স লাগিয়ে দিয়েছিল, ট্যাক্সের এগেনস্টে, অর্থাৎ একদম অল্প তাদেরকে তাদের মুনাফা দেওয়া হতো, আর সব তারা লুট করে নিয়ে যেত। এই জন্য রাজকুমার শুক্লা একজন ছিলেন কৃষক, উনি মহাত্মা গান্ধীকে নিয়ে এসেছিলেন বিহারের মধ্যে, আর তারপর এই চম্পারণ সত্যাগ্রহ হয়। আর আরেকটি প্রশ্ন তৈরি হতে পারে যে সত্যাগ্রহ শব্দটি মহাত্মা গান্ধী ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম কোন জায়গায় ইউজ করেছিলেন? তা হচ্ছে এই চম্পারণের মধ্যে মহাত্মা গান্ধী সর্বপ্রথম এই সত্যাগ্রহটি ইউজ করেছিলেন। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1918। 1918-এর মধ্যে আমাদের কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে? 1918-এর মধ্যে খেরা সত্যাগ্রহ অর্থাৎ খেরা মুভমেন্ট হয়েছিল, যাকে আমরা খেদা মুভমেন্ট ইংলিশে বলে, আর বাংলাতে যদি লেখে তাহলে খেরা মুভমেন্ট লেখা হয়। খেরা মুভমেন্ট হয়েছিল। তারপর কি হয়েছিল? তারপর নাম্বার 2 কনসেপ্ট হচ্ছে যে আমরা জানি হাঙ্গার স্ট্রাইক করা হয়েছিল। হাঙ্গার স্ট্রাইক করা হয়েছিল, তাকে আমরা বুক হরতাল বলে জানি। এই হাঙ্গার স্ট্রাইকে মহাত্মা গান্ধী করেছিলেন আহমেদাবাদের মিলের যারা কর্মচারী ছিল তাদেরকে নিয়ে, তাদের উপযুক্ত তাদেরকে মিলের তাদের যে কাজ ছিল কাজের কর্মের বিনিময় দেওয়া হতো না, এর ফলস্বরূপ হাঙ্গার স্ট্রাইক করেছিল আহমেদাবাদের মধ্যে মিলের কর্মচারীরা। আরেকটি পয়েন্ট আমাদের জানতে হবে এই 1918 থেকে, যে লেবার অ্যাসোসিয়েশন স্থাপন করা হয়েছিল 1918-এ। আর এই লেবার অ্যাসোসিয়েশন হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম ইউনিয়ন। কখনো এক্সামে আসতে পারে ভারতবর্ষের সর্বপ্রথম ইউনিয়ন কোনটি? ভারতবর্ষের সর্বপ্রথম ইউনিয়ন হচ্ছে এই 1918-এর লেবার অ্যাসোসিয়েশন, তা হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম ইউনিয়ন। এই 1918 থেকে আমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে আমরা যাব 1919-এ। 1919টা আমাদের জন্য সবার জানা, কিন্তু তারপরে ইম্পর্টেন্ট অনেকটা পয়েন্ট আমাদের জানতে হবে। 1919-এ আমাদের জানি কী কী পয়েন্ট হয়েছিল। 1919-এর মধ্যে নাম্বার 1 হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড থেকে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নাম্বার 1 কনসেপ্ট কি কোন জায়গায় হয়েছিল? তা হচ্ছিল অমৃতসরের মধ্যে হয়েছিল। অমৃতসর কোন জায়গায় রয়েছে? পাঞ্জাবের মধ্যে রয়েছে অমৃতসর। কোন জায়গায় রয়েছে? পাঞ্জাবের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে প্রশ্ন আসে যে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়ে ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? ভারতবর্ষের তখন ভাইসরয় ছিলেন এল চেমসফোর্ড। ইয়েস, তিনি ছিলেন লর্ড চেমসফোর্ড। লর্ড আমি বলি না, এল বলি। লর্ড চেমসফোর্ড ছিলেন ভারতবর্ষের ভাইসরয়। তারপর আরেকটি প্রশ্ন আসতে পারে, লর্ড চেমসফোর্ড, LCH দিয়ে হবে, লর্ড চেমসফোর্ড ছিলেন ভারতবর্ষের ভাইসরয়। তারপর থার্ড কনসেপ্ট আমাদের জানতে হবে। থার্ড প্রশ্ন বলতে পারে পাঞ্জাবের তখন গভর্নর কে ছিলেন? তখন পাঞ্জাবের গভর্নর ছিলেন মেসলো ডায়ার। মেসলো ডায়ার পাঞ্জাবের গভর্নর ছিলেন, এই কথাটি মনে রাখবেন। এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হয়। আরেকটি কনসেপ্ট আপনাদেরকে বলে দিই। আরেকটি কনসেপ্ট হচ্ছে তখন বলে যে পুলিশ প্রধান ছিল, অর্থাৎ যে গুলি করার অর্ডার করেছিল, যে কি মানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অল্প সময়ের মধ্যে বলে দিই, যে একটি জায়গার মধ্যে বা পাঞ্জাবের মধ্যে অমৃতসরের মধ্যে লোকাল মানুষরা বসে কি করছেন? আলোচনা করছেন, মিটিং করছেন, যাতে কিভাবে ব্রিটিশের বিরুদ্ধে কোনো কিছু পদক্ষেপ নেওয়া যায়। তো ওই জায়গায় একজন ছিলেন অর্থাৎ দালাল বলতে পারেন। বর্তমান সমাজে অনেক দালাল রয়েছে যারা মানুষকে দুঃখা দেয়। এই দালাল একজন গিয়ে ব্রিটিশকে বলে যে এই জায়গায় বসে বসে আপনাদের বিক্ষোভ প্ল্যান করা হচ্ছে। তখন ব্রিটিশ এই পুলিশ কি করে, শুধু একটি দরওয়াজা ছিল আর মধ্যে কূপ ছিল, সাইডে একটি কূপ ছিল, দরওয়াজার দিকে এসে দরজা বন্ধ করে আর কি করে বন্দুক নিয়ে একবারে রেডি হয়ে যায়। আর যখন রেডি হয়ে যায় তখন শ্যুট করার অর্ডার দেয়। যে শ্যুট করার অর্ডার দিয়েছিল সে হচ্ছে, তার নাম হচ্ছে জেনারেল ডায়ার। এই জায়গায় আপনাদের কনফিউজ হবে। ডায়ার YAR দিয়েও লিখতে পারবেন, এগুলি হচ্ছে প্রপার নাউন, কোনো অসুবিধা নেই।
আচ্ছা যাই হোক, এই কনসেপ্ট হচ্ছে আমাদের কি, পাঞ্জাবের গভর্নর ছিলেন জেনারেল মেসলো ডায়ার, আর যে শ্যুট করার অর্ডার দিয়েছিল পুলিশ প্রধান যে ছিল তার নাম ছিল জেনারেল ডায়ার। এই কথাগুলো কনসেপ্ট বিলকুল ক্লিয়ার করবেন। আর এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন আসে, পরবর্তী সময়ে 1940-তে উধম সিং এই মেসলো ডায়ারকে হত্যা করেন, অর্থাৎ উনি বদলা নেন, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিপরীতে বদলা নেন 1940-তে উধম সিং বলে একজন। আর এই যে জেনারেল ডায়ার যে ছিল, যে পুলিশ প্রধান ছিল, তার বদলা নেওয়ার প্রয়োজন হয়নি। বদলা নেওয়ার পূর্বে সে 1927-এ সে যকৃত রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করে। এ হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড থেকে আমাদের কনসেপ্ট। আরেকটি কথা মনে রাখবেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর যে মহাত্মা গান্ধীকে উপাধি দেওয়া হয়েছিল, গোল্ড মেডেল দেওয়া হয়েছিল কিসারে হিন্দ, এই গোল্ড মেডেলটি উনি রিটার্ন করে দেন এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে। এবং মহাত্মা গান্ধীর পর যে রবীন্দ্রনাথ ঠাকুরকে উপাধি দেওয়া হয়েছিল নাইটহুড, এই নাইটহুড উপাধিও উনি কী করেন, রিজেক্ট করে নেন, রিপ্লাই করে দেন, তাদের কাছে ফিরিয়ে দিয়ে দেন ব্রিটিশদের হাতে। আরেকটি পয়েন্ট, তারপর আরেকটি পয়েন্ট মনে রাখবেন, সেকেন্ড পয়েন্ট কি, রাওলাট অ্যাক্ট পাস করা হয় এই 1919-এ। রাওলাট অ্যাক্ট পাস করা হয় 1919-এ। এই পয়েন্টগুলো আমাদের ইম্পর্টেন্ট 1919 থেকে। তারপর আমরা দেখি আমাদের টাইমলাইন কী বলছে, হিস্ট্রির টাইমলাইন। আমাদের হিস্ট্রির টাইমলাইন বলছে আমাদের 1920 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1920 থেকে কী কী হতে পারে আমরা দেখি। 1920 নাম্বার 1 হচ্ছে অসহযোগ আন্দোলন আরম্ভ হয়। অসহযোগ মানে নন কোঅপারেশন মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট আরম্ভ করেন গান্ধীজি। কে আরম্ভ করেছিলেন? গান্ধীজি আরম্ভ করেছিলেন নন কোঅপারেশন মুভমেন্ট। আরম্ভ হয় 1920 থেকে। 1920 থেকে আরম্ভ হয়ে 22 অবধি পর্যন্ত চলে, মনে রাখবেন। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট মনে রাখবেন, কাজে আসবে। তারপর আরেকটি হয়েছিল খিলাফত মুভমেন্ট। খিলাফত মুভমেন্ট আরম্ভ করেছিলেন। আর খিলাফত মুভমেন্ট আরম্ভ করেছিলেন দুই ব্রাদার, তাদেরকে বলা হয় আলী ব্রাদার্স। ওরা দুইজন ভাই, তাদের নামের সাথে আলী রয়েছে, এই জন্য আলী ব্রাদার্স বলা হয়। একজন হচ্ছেন মোহাম্মদ শওকত আলী, আর আরেকজন হচ্ছেন মোহাম্মদ আলী আর মোহাম্মদ শওকত আলী। এই দুইজন আলী, তাদেরকে বলা হয় কি আলী ব্রাদার্স। এই যে দুইটা আলী রয়েছে, এই জন্য বলা হয় আলী ব্রাদার্স। মোহাম্মদ শওকত আলী আর মোহাম্মদ আলী, এই দুইজন মিলে খিলাফত মুভমেন্ট আরম্ভ করেন 1920-তে। তখন ইরানের মধ্যে খিলাফত চলছিল, খিলাফতের মধ্যে গড়বড় এসেছিল, তার ফলস্বরূপ ওরা খিলাফত মুভমেন্ট আরম্ভ করেছিলেন ভারতবর্ষের মধ্যে। তারপর আমরা দেখবো 1921-এ কী হয়েছিল, তা আমাদের জন্য ইম্পর্টেন্ট টাইমলাইন হিস্ট্রির। 1921-এর মধ্যে একটি পয়েন্ট মনে রাখলেই চলবে। 1921-এর মধ্যে ভারতবর্ষের সর্বপ্রথম যে মাওলানা হযরত মোহানি, উনি নারা লাগিয়েছিলেন ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ নারা দিয়েছিলেন মাওলানা হযরত মোহানি, যার অর্থ কখন এক্সামে আসে, হোয়াট ডু ইউ মিন বাই ইনকালাব জিন্দাবাদ? ইনকালাব জিন্দাবাদের অর্থ কি, তুমি কি বুঝো? ইনকালাব জিন্দাবাদের অর্থ হচ্ছে, ইংলিশে দেওয়া হয়, ইংলিশে তার অর্থ হচ্ছে লং লিভ রেভলিউশন। লং লিভ রেভলিউশন, তা হচ্ছে ইনকালাব জিন্দাবাদের অর্থ। কখন দিয়েছিলেন, কে দিয়েছিলেন? প্রথম দিয়েছিলেন মাওলানা হযরত মোহানি। আর আমরা পরবর্তী সময়ে দেখব 1929-এ ও 27-এ মেবি ভগৎ সিং যে এবং বাটাকেশ্বর দত্ত বলে ওনার সাথে একজন সাথী ছিলেন, ওনারা দুজন মিলে এই ইনকালাব জিন্দাবাদ নারা দিয়ে যে উনি কী করেছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে বোম ফেলেছিলেন, যার ফলস্বরূপ পরবর্তীতে ওনাদেরকে হত্যা করা হয়, ব্রিটিশরা ওনাদেরকে ফাঁসি দিয়ে মারেন। তো 1921-এ মৌলানা হযরত মোহানি সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে ইনকালাব জিন্দাবাদ এই নারাটি দিয়েছিলেন। তারপর আমরা দেখি 1922 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1922 থেকে আমাদের অনেক কিছু জানতে হবে। 1922 আমাদের এই জন্য ইম্পর্টেন্ট, 1922-র মধ্যে নাম্বার 1 ইনসিডেন্ট হচ্ছে চোরাচুরির হত্যাকাণ্ড ঘটে। চোরাচুরির
চোরাচুরির মধ্যে একটি হত্যাকাণ্ড ঘটে, যে মহাত্মা গান্ধী বলেছিলেন আমরা নন কোপারেশন মুভমেন্ট করব, কোনো হত্যা করব না, যদি হত্যা করি তাহলে আমাদের নন কোপারেশন বন্ধ হয়ে যাবে। এই জন্যই মহাত্মা গান্ধীকে অনেকে মানে কী করতেন, রেসপেক্ট করতেন না, যে উনি কী করতেন, শুধু একগুঁয়েমি একটি জিও ছিল ওনার মধ্যে ছিল, যে উনি যা বলতেন তাই করতেন, অর্থাৎ উনি কারো কথা বেশি শুনতেন না, উনি যা করতেন তাই করতেন। এই জন্য না হয় আমাদের ওই নন কোপারেশন মুভমেন্টে যদি স্টপ না হতো, মেবি আমাদের দেশ আরও পূর্বে স্বাধীন হয়ে যেত। তো যাই হোক, নাম্বার 1 হচ্ছে চৌরি চৌরার হত্যাকাণ্ড ঘটে। চৌরি চৌরার হত্যাকাণ্ড ঘটে 1922-তে। এবং মহাত্মা গান্ধী কী করেন, মহাত্মা গান্ধী উনি ওনার নন কোপারেশন মুভমেন্ট বন্ধ করেন। এবং নাম্বার 3 হচ্ছেন মহাত্মা গান্ধীকে অ্যারেস্ট করা হয়। এখন যদি এক্সামের মধ্যে আসে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে কখন অ্যারেস্ট করা হয়েছিল, তা হচ্ছে 1922-তে মহাত্মা গান্ধীকে অ্যারেস্ট করা হয়েছিল, যখন নন কোপারেশন মুভমেন্ট বন্ধ করেন এরপরেই ওনাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে 6 ইয়ার্সের সাজা শোনানো হয়েছিল, কিন্তু তা দেওয়া হয়নি। পরবর্তী সময় উনি অন্য একটি চাল খেলে বাড়িয়ে জেল থেকে চলে এসেছিলেন বাইরে। তো আমরা এই 1922 থেকে আমাদের এতটুকু প্রশ্ন আমাদের ক্রিয়েট হয়। তারপর 1923 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1923 থেকে কি হয় আমরা দেখি। 1923-র মধ্যে অ্যাসোসিয়েশন বলে একটি সংস্থা চন্দ্রশেখর আজাদ স্থাপন করেছিলেন, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন বলে একটি সংস্থা স্থাপন করেছিলেন, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন স্থাপন করেন। কে করেছিলেন? তিনি হচ্ছেন চন্দ্রশেখর আজাদ করেছিলেন। তার ওনার সাথে একজন ছিলেন কি সাহানি বলে নামটা ছিল, মনে আসছে না, দুইজন ছিলেন, কিন্তু প্রধান ফাউন্ডার হচ্ছেন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনকে ফাউন্ড করেছিলেন, যদিও এক্সামে আসে, তা হচ্ছেন চন্দ্রশেখর আজাদ। আর কখন স্থাপন করা হয়েছিল, তা হচ্ছে 1923-তে। তারপর আমরা দেখব 1922-র পর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1924, 1923, 21, 22, 23-র মধ্যে স্বরাজ পার্টি স্থাপন করা হয় মতিলাল নেহেরু। আর হ্যাঁ, আমাদের 1922-র মধ্যে একটি মিসকনসেপ্ট হয়েছে, 1923-র মধ্যে নয়, 1923-র মধ্যে স্বরাজ পার্টি স্থাপন করেন মতিলাল নেহেরু আর চিত্তরঞ্জন দাস। 1923-তে স্বরাজ পার্টি স্থাপন করা হয়। 1923-তে স্বরাজ পার্টি স্থাপন করেন মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস। আর প্রধান যে লিডার ছিলেন এই স্বরাজ পার্টির, তিনি হচ্ছেন বসু, একজন হচ্ছেন কি আমরা বসু, যে সুভাষচন্দ্র বসু, আর আরেকজন হচ্ছেন সর্দার বল্লভভাই পটেল, হচ্ছে এই স্বরাজ পার্টির প্রধান লিডার। তারপর 1924-এ এই হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন স্থাপন করেন চন্দ্রশেখর আজাদ। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন স্থাপন করেন চন্দ্রশেখর আজাদ 1924-এ। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1925। 1925-এর মধ্যে কাকুরি লুটমার হয়। কাকুরি অর্থাৎ লখনৌর পাশে একটি জায়গা ছিল, এই জায়গার মধ্যে পূর্বে থেকে প্ল্যান করেছিলেন, যে তখন তো যারা মিছিল করছে তাদের হাতে টাকাও নেই, অনেক খরচের প্রয়োজন, তো মিছিল করে প্ল্যান করেছিলেন যে কাকুরির দিকে একটি ট্রেন যাবে ব্রিটিশদের, এই ট্রেনকে লুটমাট করবে। তো ওরা কী করে, ট্রেনের পাতগুলো উড়িয়ে দেয়, তারপরে এই ট্রেন থেমে যায়, এই জায়গায় লুটমাট করে ব্রিটিশকে মারে এবং ব্রিটিশের ট্রেনকে লুট করে, কাকুরি লুটমার বলা হয়। এই কাকুরির মধ্যে 1925-এ লুটমার করা হয়। তার থেকে এক্সামে আসে কাকুরি লুটমারের মধ্যে কী ফায়দা হয়েছিল, অনলি 8,000 রুপিস এই ব্রিটিশের ট্রেন থেকে পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে 8,000 রুপিস ছিল। এই 8,000 রুপিস পরবর্তী সময়ে মিছিলের মধ্যে কাজে লাগানো হয়। তারপর আমাদের 1926 ইম্পর্টেন্ট। 1926-এর মধ্যে আমাদের গ্রেট ইভেন্ট হয়েছিল ইয়থ সোসাইটি অফ ইন্ডিয়া। 1926-এর মধ্যে ইয়থ সোসাইটি
1926 মধ্যে ইয়থ সোসাইটি অফ ইন্ডিয়া স্থাপন করেন। কে স্থাপন করেছিলেন? ভগৎ সিং স্থাপন করেছিলেন, মনে রাখবেন, যাকে বাংলাতে আমরা জানি যুব সমাজ বলে জানি। তো ইয়থ সোসাইটি অফ ইন্ডিয়াকে স্থাপন করেছিলেন ভগৎ সিং স্থাপন করেছিলেন। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1927 মধ্যে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অল ইন্ডিয়া ওয়ামেন কনফারেন্স হয়। অল ইন্ডিয়া ওয়ামেন কনফারেন্স হয় 1927-এ। আর এই অল ইন্ডিয়া ওয়ামেন কনফারেন্স করেন মার্গারিটার কাজিন্স, অর্থাৎ মার্গারিটার কাজিন্স বললেই চলবে। উনি কি করেন? এই অল ইন্ডিয়া ওয়ামেন কনফারেন্স করেছিলেন। তারপর আরেকটি পয়েন্ট হচ্ছে সাইমন কমিশন, এস্টাবলিশমেন্ট অফ সাইমন কমিশন, অর্থাৎ 1927-এ সাইমন কমিশন এস্টাবলিশ করা হয়, অর্থাৎ ভারতে আসেনি, অর্থাৎ সাইমন কমিশনকে স্থাপন করা হয়েছিল, পরে ভারতের মধ্যে আসে, অর্থাৎ সাইমন কমিশন স্থাপন করা হয়। এস্টাবলিশমেন্ট অফ সাইমন কমিশন হয় 1927-এ। আর সাইমন কমিশনের হচ্ছে মেইন লিডার হচ্ছেন স্যার স্পোর্ট সাইমন বলে একজন নাম ছিল, সাইমন, ওনার শেষের নাম হচ্ছে সাইমন, স্যার সাইমন ছিলেন সাইমন কমিশনের চেয়ারম্যান। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের হিস্ট্রি টাইমলাইন বলছে আমাদের জন্য ইম্পর্টেন্ট 1928-এর মধ্যে আমরা দেখব কি কি হয়। 1928-এর মধ্যে নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে ভারতবর্ষের মধ্যে সাইমন কমিশন এসেছিল। ভারতবর্ষের মধ্যে সাইমন কমিশন এসেছিল। সাইমন কমিশন এসেছিল। এই জায়গা থেকে আমাদের আরও কয়েকটি পয়েন্ট জানতে হবে যে প্রশ্নের মধ্যে আসে সাইমন কমিশন ভারতবর্ষের মধ্যে কখন এসেছিল? সাইমন কমিশন ভারতবর্ষের মধ্যে 1928-এ এসেছিল। আনসার, যদি প্রশ্ন আসে সাইমন কমিশন ভারতবর্ষের মধ্যে কোন জায়গায় এসে অবতরণ করেছিল? লাহোর রেলওয়ে স্টেশনের মধ্যে এসে অবতরণ করেছিল। তারপর যদি প্রশ্ন আসে যে সাইমন কমিশনের মধ্যে কয়জন ব্যক্তি ছিলেন? 7 জন ব্যক্তি ছিলেন। সাইমন কমিশনকে আর কি নামে জানা যায়? সাইমন কমিশনকে হোয়াইট কমিশন বলে জানা যায়। কেন হোয়াইট কমিশন বলা হয়? কেননা এই 7 জন ব্যক্তির টোটালি আমেরিকান ছিলেন, কোনো ইন্ডিয়ান এই কমিশনের মধ্যে ছিলেন না। যদি প্রশ্ন করে ইন্ডিয়ান এমন একটি কমিশন রয়েছে যার মধ্যে কোনো ইন্ডিয়ান ছিলেন না, তা হচ্ছে সাইমন কমিশন। তারপর আরও কনসেপ্ট রয়েছে, যদি বলে যে সাইমন কমিশনের এগেনস্টে কে মিছিল করেছিলেন? সাইমন কমিশনের এগেনস্টে আমাদের পয়েন্ট হচ্ছে লালা লাজপত রায়। সাইমন কমিশনের এগেনস্টে উনি কী করেন? মিছিল দিয়েছিলেন এই লাহোর স্টেশনের মধ্যে। কি মিছিল দিয়েছিলেন? মিছিলটি হচ্ছে সাইমন কমিশন গো ব্যাক, সাইমন কমিশন গো ব্যাক, অর্থাৎ সাইমন কমিশন ফিরে যাও, সাইমন কমিশন ফিরে যাও। এই মিছিল কে দিয়েছিলেন? লালা লাজপত রায় দিয়েছিলেন। আর লালা লাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেশরী, মনে রাখবেন। পাঞ্জাব কেশরী বলা হয়, অর্থাৎ পাঞ্জাব কেশরী যদি প্রশ্নের মধ্যে আছে পাঞ্জাব কেশরীকে, তিনি হচ্ছেন লালা লাজপত রায়। সাইমন কমিশন গো ব্যাককে মিছিল দিয়েছিলেন লালা লাজপত রায়। আর লালা লাজপত রায় যখন মিছিল দিচ্ছিলেন তখন সাইমন কমিশনরা অর্ডার করেছিল একজন তাদের সেনার পুলিশ প্রধানকে, যার নাম ছিল স্কটিশ, মনে রাখবেন, যার নাম ছিল স্কটিশ। এই স্কটিশ লাঠির আঘাত করে, অর্থাৎ যখন মিছিল চলছে লাঠি দিয়ে বাড়াবাড়ি শুরু হয়, আর লাঠির আঘাত গিয়ে পড়ে যায় লালা লাজপত রায়ের মাথার মধ্যে। যখন মাথার মধ্যে পড়ে যায় উনি বেহুশ হয়ে যান, মাথা ফেটে যায়, এবং এইভাবে উনি মাথা ফাটার কারণে কয়েকদিন অসুস্থ থেকে তারপর মারা যান। এই জন্য বলা হয় যে স্কটিশের লাঠির আঘাতে এই সাইমন কমিশনের মিছিলে গিয়ে লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল। এই হচ্ছে আমাদের বিস্তারিত টোটাল কনসেপ্ট, এই হচ্ছে সাইমন কমিশনের কনসেপ্ট। তারপর আমাদের সাইমন কমিশন থেকে আরও একটি আমাদের জানা প্রয়োজন। এই 28-এর মধ্যে 1928-এর মধ্যে আমাদের আরও দুইটি পয়েন্ট রয়েছে। 1928-এর মধ্যে আরেকটি পয়েন্ট হচ্ছে লাহোর, আমাদের জওহরলাল নেহেরুর রিপোর্টটি পাবলিশ হয়। অর্থাৎ এক্সামের মধ্যে আসতে পারে কখন জওহরলাল নেহেরু রিপোর্ট পাবলিশ হয়েছিল, তা হচ্ছে 1928-এ পাবলিশ হয়েছিল। এবং আরেকটি প্রশ্ন আসতে পারে
হিন্দুস্তান সোশিয়ালিস্ট, হিন্দুস্তান, এস ফর হিন্দুস্তান, এস ফর সোশিয়ালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনকে স্থাপন করেছিলেন, কখন স্থাপন করেছিলেন তা একটি প্রশ্ন তৈরি হতে পারে, যে হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনকে স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন চন্দ্রশেখর আজাদ, মনে রাখবেন। হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন 1928 আরেকটি দল স্থাপন করেন চন্দ্রশেখর আজাদ। এই দলটি কোন জায়গায় স্থাপন করা হয়েছিল? দিল্লির মধ্যে ফিরোজ শাহ কোটলায়ের মধ্যে বসে এই সংগঠনটি, অর্গানাইজেশনটি, অ্যাসোসিয়েশনটি স্থাপন করা হয়েছিল বাই চন্দ্রশেখর আজাদ। এই হচ্ছে আমাদের 1928 থেকে আমাদের টোটাল কনসেপ্ট। তারপর আমাদের কনসেপ্ট হবে 1929 থেকে আমাদের প্রশ্ন আসবে। নাম্বার 1 হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ উনি 14 পয়েন্ট বলা হয়, 14 পয়েন্টস উপস্থাপন করেন, অর্থাৎ উনি একটি প্রস্তাব উপস্থাপন করেন যার মধ্যে 14 পয়েন্টস ছিল। এক্সামের মধ্যে আসতে পারে কে 14 পয়েন্টস যুক্ত উপস্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। কখন করেছিলেন? তা হচ্ছে 1929-এ। তারপর আরেকটি পয়েন্ট আমাদের এই 1929 থেকে আসে, যে 1929-এর মধ্যে লাহোর অধিবেশন হয়েছিল, কংগ্রেসের লাহোর অধিবেশন হয়েছিল। 1929-এ কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর অধিবেশন হয়েছিল। আর এই লাহোর অধিবেশনের মধ্যে পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছিল। লাহোর অধিবেশনের মধ্যে কী করা হয়েছিল? পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছিল 1929-এর মধ্যে। আর এই পূর্ণ স্বরাজ কে দাবি করেছিলেন? পূর্ণ স্বরাজ দাবি করেছিলেন মৌলানা হযরত মোহানি। কিন্তু এই সবার সভাপতিত্ব করছিলেন জওহরলাল নেহেরু। এই জন্য উনি জওহরলাল নেহেরুর এই ক্রেডিটটি জওহরলাল নেহেরুকে দেওয়া হয়, যে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ জওহরলাল নেহেরু দাবি করেছিলেন। আসল এই পূর্ণ স্বরাজ কথাটি উত্থান করেছিলেন, বলেছিলেন মৌলানা হযরত মোহানি। মিনস হচ্ছে ফুল ইন্ডিপেন্ডেন্স। এই ফুল ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বরাজ কথাটি হযরত মোহানি বলেছিলেন। কিন্তু যেহেতু এই সবার সভাপতিত্ব করছিলেন, প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু, এই জন্য বলা হয় 1929-এর লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ দাবি করেছিলেন। এই হচ্ছে আমাদের 1929-এর কনসেপ্ট। তারপরে আমরা দেখি 1930 থেকে আমাদের আরেকটি প্রশ্ন আসে। 1930 থেকে আমরা দেখি 1929-এ একটি প্রশ্ন মেবি মিস হচ্ছে আমাদের। 1929-এ পূর্বে বলেছিলাম যে এই যে ইনকলাব জিন্দাবাদ মৌলানা হযরত মোহানি 1921-এ বলেছিলেন। এই ইনকলাব জিন্দাবাদ ভগৎ সিং ইউজ করেন। কীভাবে ইউজ করেন? যে ভগৎ সিং এবং বটকেশ্বর দত্ত দুজন মিলে ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে বম্বিং করেন। কীভাবে বম তৈরি করেছিলেন ওনারা শিখে ব্রিটিশের কাছ থেকে, এবং তখন এই বম্পিং করার সময় উনি এই নারাটি দিয়েছিলেন, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই জন্য বলা হয় যে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ইনকলাব জিন্দাবাদ যে ইউজ করেছিলেন তিনি হচ্ছেন ভগৎ সিং, যাকে শহীদে আজম বলা হয়। মনে রাখবেন, যদি এক্সামের মধ্যে আসে শহীদে আজমকে, ভগৎ সিংকে শহীদে আজম বলা হয়, এই কথাটি মনে রাখবেন। তারপর চলে আসবে আমাদের 1930 থেকে আমরা দেখবো আমাদের অনেকটা প্রশ্ন তৈরি হয়। 1930 থেকে নাম্বার 1 আমাদের ডান্ডি যাত্রা হয়েছিল, তারপরে সিভিল ডিসিপ্লিনের মুভমেন্ট হয়েছিল, ফার্স্ট রাউন্ড টেবল আমাদের বৈঠক হয়েছিল। 1931-এর মধ্যে ডান্ডি যাত্রা শুরু হয়। মহাত্মা গান্ধী কি করেন? ডান্ডি যাত্রা শুরু করেন। ডান্ডি মার্চ মানে অগ্রসর হওয়া, ডান্ডি মার্চ বা ডান্ডি যাত্রা। মহাত্মা গান্ধী আমরা পূর্বে দেখেছি যে 1916-এ সবরমতী আশ্রম স্থাপন করেন আহমদাবাদের মধ্যে। এই আহমদাবাদ থেকে মহাত্মা গান্ধী ডান্ডির দিকে রওনা হন, ডান্ডি যাত্রার দিকে। ডান্ডি হচ্ছে গুজরাটের একটি সি শোর, অর্থাৎ সির কিনারা, সমুদ্রের তীর। এই ডান্ডি যাত্রা পর্যন্ত তিনি কি করেন? যাত্রা শুরু করেন। কোন থেকে শুরু করেন? তিনি
আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে শুরু করেন। টোটাল 241 মাইলস 241 মাইলস তিনি যাত্রা করেন। মনে রাখেন কতটা জায়গা উনি হেঁটে যাত্রা করেছিলেন। এক্সামের মধ্যে আসে কতটুকু জায়গা যাত্রা করেছিলেন, তা হচ্ছে 241 মাইলস। এবং ওনার সাথে মেম্বার ছিলেন 78 মেম্বার ছিলেন। কতজন মেম্বার ছিলেন? 78 টোটাল মেম্বার ছিলেন। তারপর উনি 6 এপ্রিলে গিয়ে পৌঁছেন। 6 এপ্রিলে গিয়ে পৌঁছেন। মেবি ওনার জার্নি শুরু হয়েছিল 12 মার্চ থেকে। ওনার জার্নি শুরু হয়েছিল 12 মার্চ থেকে। 12 মার্চ থেকে 6 এপ্রিল অব্দি পর্যন্ত। চিন্তা করেন এই এতটুকু সময়ের মধ্যে 12 মার্চ থেকে যদি আমরা দেখি মার্চ এপ্রিল, অর্থাৎ 12 মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31টা হয়। অর্থাৎ আমরা যদি দেখি এদিকে 12 মিনস হচ্ছে কি 9 আর 20 ডেজ আর 6 ডেজ, অর্থাৎ 26 ডেজের মধ্যে টোটাল ডেজ কতদিন যদি এক্সামের মধ্যে আসে? 26 ডেজ। এই টোটাল 26 ডেজের মধ্যে 12 মার্চ থেকে শুরু করে 6 এপ্রিল অবধি পর্যন্ত 241 মাইলস, কিলোমিটার নয়, মাইল অনেক বেশি হয়। এই মাইল যাত্রা করে 78 মেম্বার নিয়ে ডান্ডির মধ্যে গিয়ে ডান্ডি শিশোরের মধ্যে পৌঁছেছিলেন মহাত্মা গান্ধী। এতটা উনি বলিদান দিয়েছিলেন আমাদের জন্য। আজকে অনেকে আমি দেখি ভারতবর্ষের মধ্যে মহাত্মা গান্ধীকে গালিগোলজ করে। মহাত্মা গান্ধী যদি আসতেন না ভারতবর্ষের মধ্যে, তাহলে এইভাবে ওনাকে জাতির পিতা এই জন্য বলা হয় যে উনি আসার পরই ভারতবর্ষের মধ্যে জাতি মিলে ব্রিটিশের বিরুদ্ধে মিছিল শুরু হয়েছিল। তা যাই হোক, এই কথাটি যার মধ্যে নলেজ আছে, জানে, হিস্ট্রি পড়েছে, সে তো বলবে, রেসপেক্ট করবে। আর যার মধ্যে নলেজ নেই সে তো রেসপেক্ট করবেই না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, অর্থাৎ যাকে বলা হয় আইন অমান্যকারী আন্দোলন। এই 1930 হয়েছিল। আইন অমান্যকারী আন্দোলন কি? আইন অমান্যকারী আন্দোলন হচ্ছে যে গান্ধী এই শিশুরে গিয়ে লবণ উৎপাদন করেছিলেন। তিনি বলেছিলেন যে কিভাবে একজন মানুষ কিভাবে নিষিদ্ধ করা যেতে পারে, যে যা কিছু প্রকৃতি আমাদেরকে ফ্রিলি দিচ্ছে, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে লবণ ফ্রিলি দিচ্ছে, ব্রিটিশরা কারা যারা আমাদেরকে নিষিদ্ধ করবে, যে লবণ উৎপাদন করতে দেবে না। অর্থাৎ ব্রিটিশরা কী করেছিল? ভারতীয়দেরকে লবণ উৎপাদন করা নিষিদ্ধ করেছিল, একটি আইন তৈরি করে। আর বলে তারা কি করে? লবণ উৎপাদন করে অনেক টাকা দামে বিক্রি করতে শুরু করে ব্যবসার জন্য। তখন গান্ধী গিয়ে এই আইনটি অমান্য করেছিলেন, যাকে আইন অমান্যকারী আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বলে আমরা জানি। তা হয়েছিল 1930-তে। পরের পয়েন্ট হচ্ছে আমাদের ভারতীয় কংগ্রেসের 3টি রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল। এই 3টি রাউন্ড টেবিল বৈঠক থেকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 3টি রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল। নাম্বার 1 হয়েছিল 1930-তে। 1930-তে যে রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল, এই বৈঠকের মধ্যে বাবা সাহেব আম্বেদকর গিয়েছিলেন এবং আরেকজন ব্যক্তি গিয়েছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। প্রশ্নের মধ্যে আসে প্রথম রাউন্ড টেবিলের মধ্যে কে কে উপস্থিত হয়েছিলেন? প্রথম রাউন্ড টেবিল বৈঠক কখন হয়েছিল? তা হচ্ছে 1930-তে। কে কে গিয়েছিলেন? তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ আর বাবা সাহেব আম্বেদকর, এই 2 জন গিয়েছিলেন। কিন্তু অর্থাৎ কংগ্রেসের নয়, রাউন্ড টেবিল বৈঠক কংগ্রেসের নয়, রাউন্ড টেবিল বৈঠক সবাই মিলে হয়েছিল, অর্থাৎ ব্রিটিশরা মিলে রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল। তো 1930-তে রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল, তার মধ্যে বাবা সাহেব আম্বেদকর এবং মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত হয়েছিলেন এই বৈঠকের মধ্যে, কিন্তু কংগ্রেস থেকে কেউ যাননি। দ্বিতীয়বার যখন রাউন্ড টেবিল বৈঠক হয় 1931-এ, তখন সবাই যান, বাবা সাহেব আম্বেদকরও যান, মোহাম্মদ আলী জিন্নাহও যান, এবং কংগ্রেস থেকে 2 জন ব্যক্তি গিয়েছিলেন, মহাত্মা গান্ধী এবং সরোজিনী নাইডু গিয়েছিলেন। সরোজিনী নাইডু, মহাত্মা গান্ধী কংগ্রেস থেকে গিয়েছিলেন। এবং সরোজিনী নাইডু, মহাত্মা গান্ধী গিয়েছিলেন, অর্থাৎ কখনো এক্সামের মধ্যে আসে যে কোন বৈঠকের মধ্যে কংগ্রেস, তারপরে মুসলিম লীগ এবং বাবা সাহেব আম্বেদকর সবাই প্রেজেন্ট ছিলেন। তিনি হচ্ছে সেই বৈঠকের মধ্যে গিয়েছিলেন, তা হচ্ছে 1931-এর সেকেন্ড রাউন্ড টেবিল। আর ফার্স্ট রাউন্ড টেবিলের মধ্যে এক্সামের মধ্যে কখনো আসে, ফার্স্ট রাউন্ড টেবিলের মধ্যে কতজন ব্যক্তি ছিলেন? 87 ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। সবথেকে বেশি ব্যক্তি উপস্থিত হয়েছিলেন ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠকের মধ্যে, 87 পিপলস প্রেজেন্ট ছিলেন। আর ফার্স্ট রাউন্ড টেবিলের মধ্যে বাবা সাহেব আম্বেদকর, মোহাম্মদ আলী জিন্নাহ গিয়েছিলেন। সেকেন্ড রাউন্ড টেবিলের মধ্যে বাবা সাহেব আম্বেদকর, মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী, সাথে সরোজিনী নাইডু থেকে প্রশ্ন ক্রিয়েট হয়ে মনে রাখবেন, ভারতবর্ষের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন সরোজিনী নাইডু। তারপর থার্ড রাউন্ড টেবিল বৈঠক হয় 1932-তে।
থার্ড রাউন্ড টেবিল বৈঠকের মধ্যে মহাত্মা গান্ধীও যাননি, কংগ্রেস থেকে কেউ যাননি, বাবা সাহেব আম্বেদকর শুধু গিয়েছিলেন, আর মোহাম্মদ আলী জিন্নাও এই থার্ড রাউন্ড টেবিল বৈঠকের মধ্যে যাননি। অর্থাৎ এই 3টি বৈঠকের কি উদ্দেশ্য ছিল? এই যে 3টি রাউন্ড টেবিল হয়েছিল, এই 3টি রাউন্ড টেবিল বৈঠকের উদ্দেশ্য ছিল যে ভারতের মধ্যে সংবিধান কিভাবে লাগু করা যায়, কিভাবে সংবিধান স্থাপন করা যায়। দেখেন যে বাবা সাহেব আম্বেদকরের কতটা লাগাও ছিল সংবিধানের প্রতি, যেতে ভারতের মধ্যে আমরা একটি সংবিধান লাগু করব যাতে সবাই ইকুয়াল সব কিছু অপরচুনিটিস পায়, সংবিধানের কোনো সবাই যারা দলিত ছিল তাদের নিয়ে তেন বেশি চিন্তা করতেন। কিন্তু আজকে ওই সংবিধানের দাজ্জিয়া উড়ানি চলের, বারবার অ্যামেন্ডমেন্ট করা চলের, অনেকটা অ্যামেন্ডমেন্ট অনেকটা মাইনরিটির বিপক্ষে করা হচ্ছে। তা হচ্ছে এই বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের বেইজ্জতি করা হচ্ছে। তা আমাদের সবার জানা প্রয়োজন, নলেজেবল হওয়া প্রয়োজন। যখন আমরা নলেজেবল হব, আমাদের কাছে নলেজ আসবে, তখন আমরা নিশ্চয় একদিন কি করব, আমাদের যখন রাইট বা ভায়োলেন্স করা হবে আমরা তার এগেনস্টে প্রোটেক্ট করতে পারবো, যদি আমাদের জানা থাকে। আর যদি জানা না থাকে, নলেজ না থাকে, তাহলে তো আমরা পিছিয়ে থাকবো, মানুষরা দলিতের মতো আমাদেরকে লাথি দেবে। তো আমাদের এই কনসেপ্ট হচ্ছে 3টি রাউন্ড টেবিল বৈঠক থেকে। তারপর 1931-এ আমাদের জন্য ইম্পর্টেন্ট একটি পয়েন্ট রয়েছে। 1931-এ কি হয়েছে? গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল। লর্ড আরউইন ছিলেন তখনকার ভাইসরয় অফ ইন্ডিয়া, আর গান্ধী আরউইন প্যাক্ট বলা হয়। প্যাক্ট, গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল 1931-এ। এই কথাটি মনে রাখবেন, গান্ধী আরউইন প্যাক্ট, অর্থাৎ আরউইন আর গান্ধীর মধ্যে একটি চুক্তি হয়েছিল। তারপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1935 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1935 থেকে আমাদের ইম্পর্টেন্ট 1935-এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপন করা হয়। 1935-এর মধ্যে কী করা হয়? আরবিআই স্থাপন করা হয়। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপন করা হয় 1935-এ। তার থেকে আমাদের একটি প্রশ্ন তৈরি হবে। তারপরে 1936 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1936 হচ্ছে, এগুলি নতুন নতুন প্রশ্ন আমার জানা নেই, তাই আমি আপনাদের জন্য একটি স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে এসেছি। তো এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে কয়েকটি প্রশ্ন নতুন নতুন প্রশ্ন, বিলকুল আমি এগুলি সার্চ করে দেখে শুনে বিলকুল নিউ প্রশ্ন, আমারও জানা নেই, তো আমি আপনাদের সাথে নিয়ে এসেছি, এগুলি দেখবেন ইম্পর্টেন্ট। 1936-এ হোম রুল, অর্থাৎ 1936-এর মধ্যে একটি সেলফ রুল মুভমেন্ট বলে একটি রুল বানানো হয়, একটি সংস্থা বানানো হয়, সেলফ রুল মুভমেন্ট। সেলফ রুল মুভমেন্ট স্থাপন করা হয় 1936-এ। কে স্থাপন করেছিলেন? তিনি হচ্ছেন জওহরলাল নেহরু। কখনো এক্সামের মধ্যে আসে কে সেলফ রুল মুভমেন্ট স্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন জওহরলাল নেহরু। তারপর আমাদের 1936 কমপ্লিট হয়ে গেলে আমাদের আর বেশি কিছু নেই, আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের 1939 ইম্পর্টেন্ট। 1939-এ পূর্বে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করি। বিশ্বযুদ্ধ আমাদের ভারতবর্ষের মধ্যে 2টি বিশ্বযুদ্ধ হয়েছিল। নাম্বার 1 হয়েছিল 1914 থেকে নিয়ে 1918 অবধি পর্যন্ত নাম্বার 1 বিশ্বযুদ্ধ হয়েছিল। আর নাম্বার 2 হয়েছিল 1939 থেকে নিয়ে 1945 অবধি পর্যন্ত, অর্থাৎ 1 সেপ্টেম্বর আর 2 সেপ্টেম্বর অবধি পর্যন্ত। আর এটা 28 জুলাই থেকে, মেবি 28 জুলাই থেকে, আমার জানা নেই 28 কত থেকে শুরু হয়েছিল, কিন্তু এই জায়গায় মনে রয়েছে 11 নভেম্বর অবধি পর্যন্ত চলেছিল। এগুলি ডে আসে না, জাস্ট আপনারা মনে রাখবেন। 2টি বিশ্বযুদ্ধ হয়েছিল, 1914 থেকে নিয়ে 1918 অবধি পর্যন্ত ফার্স্ট হয়েছিল, আর সেকেন্ড হয়েছিল 1939 থেকে নিয়ে 1945 অবধি পর্যন্ত। 1939-এর 5 সেপ্টেম্বরতে 1 সেপ্টেম্বর শুরু হয়, আর 2 সেপ্টেম্বরে 1945-এ শেষ হয়। 1945-এ মেবি বিশ্ব ব্যাংক স্থাপন করা হয়েছিল। আরেকটি পয়েন্ট মনে রাখবেন, 1945-এ বিশ্ব ব্যাংক স্থাপন করা হয়েছিল। তারপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939-এ, তো 1939 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1939-এ আরেকটি কথা আমাদের জন্য ইম্পর্টেন্ট, 1939-এর মধ্যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে, অর্থাৎ কংগ্রেসকে বাদ দিয়ে তিনি ছেড়ে দিয়েছিলেন। প্রশ্ন কখনো আসতে পারে যে সুভাষচন্দ্র বসু কখন কংগ্রেস দল ত্যাগ করেছিলেন?
তিনি 1939-এ কংগ্রেস দলকে ত্যাগ করেছিলেন। ত্যাগ করে তিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক বলে একটি ব্লক স্থাপন করেছিলেন 1939-এ। মনে রাখবেন 1939-এ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক বলে একটি ব্লক স্থাপন করেছিলেন সুভাষচন্দ্র বসু। তারপর আমরা দেখব 1939-এ আরেকটি পয়েন্ট মনে রাখবেন, ত্রিপুরা ক্রাইসিস দেখা দিয়েছিল, ত্রিপুরার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট 1940-তে আগস্ট অফার দিয়েছিল উইলিয়াম আগস্ট, ভারতীয়দেরকে যারা মিছিল করছিলেন যে আগস্ট অফার দিয়ে চেয়েছিল যাদেরকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু তা অ্যাকসেপ্ট করা হয়নি 1940-তে। তারপরে আমরা জানি মুসলিম লীগ একটি সেপারেট দেশের দাবি জানিয়েছিল 1940-তে, এবং 1942 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1942 থেকে আমরা দেখি 1942 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1942 থেকে আমাদের প্রশ্ন ক্রিয়েট হয়। 1942-র মধ্যে আমরা জানি ভারত ছাড়ো আন্দোলন আরম্ভ হয়, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বলে জানি। এই কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধী আরম্ভ করেছিলেন 1942-তে। মহাত্মা গান্ধী আরম্ভ করেছিলেন এই ভারত ছাড়ো আন্দোলন। কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের আরও নাম রয়েছে, ইন্ডিয়ান আগস্ট মুভমেন্টও বলা হয় এবং আগস্ট ক্রান্তি মুভমেন্টও বলা হয়, কারণ আগস্ট নামে একটি ময়দান ছিল, ওই ময়দান থেকে ক্রান্তিটি আরম্ভ হয়েছিল এই 1942-তে। তারপর 1942-তে এই যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের মধ্যে মহাত্মা গান্ধী একটি গ্রেট কোট দিয়েছিলেন, ডু অর ডাই, মরো অথবা বাঁচো, মারো অথবা বাঁচো। ডু অর ডাই, ডু মানে করো, করা মানে তাদেরকে খেদাও, তাদেরকে ভাগাও, আর মরো অথবা বাঁচো, করো অথবা বাঁচো, তা হচ্ছে ডু অর ডাই। মহাত্মা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন। মহাত্মা গান্ধী থেকে আমরা আরও দুটি পয়েন্ট জানি। মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল 2 অক্টোবর 1869-এ, আর মৃত্যু হয়েছিল আমরা সব জানি 30 জানুয়ারি 1948-এ মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল। এই পয়েন্টগুলো মনে রাখবেন। তো ভারত ছাড়ো আন্দোলন থেকে আমাদের এতটুকু পয়েন্ট জানলে আমাদের চলবে। তারপর আমরা দেখি এই 1942-তে ক্রিপস মিশন ভারতের মধ্যে এসেছিল। 1942-তে ক্রিপস মিশন ভারতের মধ্যে এসেছিল, যাকে ক্রিপস মিশন ভারতের মধ্যে এসেছিল 1942-তে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভারতের মধ্যে ক্রিপস মিশন এসেছিল, ভারতের মধ্যে ক্রিপস মিশন এসেছিল। আরেকটি পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, অল ইন্ডিয়া ন্যাশনাল আর্মি এই 1942-তে অল ইন্ডিয়া ন্যাশনাল আর্মি স্থাপন করেন ক্যাপ্টেন মোহন সিং স্থাপন করেন। আমি অনেক জায়গায় পেয়েছি ক্যাপ্টেন মোহন সিং, অনেক জায়গায় পেয়েছি রাসবিহারী বসু, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে অল ইন্ডিয়া ন্যাশনাল আর্মি, যাকে আজাদ হিন্দ ফৌজ নাম দেওয়া হয়েছিল। এই অল ইন্ডিয়া ন্যাশনাল আর্মি ক্যাপ্টেন মোহন সিংই স্থাপন করেন, কিন্তু পরবর্তী সময়ে এই ক্যাপ্টেন মোহন সিং অল ইন্ডিয়া ন্যাশনাল আর্মিকে রিফর্ম করে শক্তিশালীভাবে চালিয়ে যেতে পারেননি। তাই কী করেন, রাসবিহারী বসুর হাতে হ্যান্ড ওভার করেন। তো রাসবিহারী বসুও কী করেন, তা তিনি চালিয়ে যেতে পারেননি। তাই 1943-তে এই অল ইন্ডিয়া ন্যাশনাল আর্মি, এই আর্মিকে হ্যান্ডেড ওভার করে দেওয়া হয়, অর্থাৎ সুভাষচন্দ্র বসুর হাতও দেওয়া হয়। তখন সুভাষচন্দ্র বসু মজবুত করে তিনি এই অল ইন্ডিয়া ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এবং 1943-তে আরেকটি প্রশ্ন আসে, রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট বলে একটি ফোর্সের মধ্যে একটি রেজিমেন্ট তিনি তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসু। এই কথাটি এক্সামের মধ্যে আসে যে রানী লক্ষ্মীবাই রেজিমেন্টকে তৈরি করেছিলেন, তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু। কখন করেছিলেন? 1943-তে। আমাদের একদম ক্লাসের শেষের দিকে চলে এসেছি। তারপর আমাদের মহাত্মা গান্ধী থেকে আরেকটি প্রশ্ন মনে রাখবেন, ইয়ং ইন্ডিয়া বলে মহাত্মা গান্ধী একটি ম্যাগাজিন পাবলিশ করেছিলেন। কোন এক্সামের মধ্যে আসে, হু পাবলিশ দ্য ইয়ং ইন্ডিয়া ম্যাগাজিন? তা হচ্ছে মহাত্মা গান্ধী। 1943 আমাদের হয়ে গিয়েছে। আমরা পূর্বে দেখেছিলাম 1770-তে বেঙ্গলের মধ্যে একটি মহামারী দেখা দিয়েছিল, আর ঠিক
1943-তে আবার বেঙ্গলের মধ্যে মহামারী দেখা দিয়েছিল। মনে রাখবেন, বেঙ্গলের মধ্যে হাঙ্গার অর্থাৎ দুর্ভিক্ষ 2 টাইম দেখা দিয়েছিল। নাম্বার টাইম 1770-তে আর 1943-তে 2 টাইম মহামারী দেখা দিয়েছিল। তারপর আমরা দেখি 1946-এ ক্যাবিনেট মিশন আছে। 1946-এ ক্যাবিনেট মিশন আছে। 1946 ক্যাবিনেট মিশন আছে। আর ক্যাবিনেট মিশনের মধ্যে 3 জন প্রধান লিডার ছিলেন। নাম্বার 1 হচ্ছে আমরা জানি প্যাট্রিক লরেন্স, এবি আলেকজান্ডার এন্ড যে আমাদের ক্রিপস মিশনের যে ছিলেন স্টেফোর্ড ক্রিপস ছিলেন স্যার, স্টেফোর্ড ক্রিপস। এই 3 জন আরেকটি মিশন নিয়ে আসেন যাকে ক্যাবিনেট মিশন আমরা জানি, যা ভারতবর্ষের মধ্যে 1946-এ এসেছিল। তারপর আমরা দেখব 1947-এর মধ্যে আমাদের আরেকটি মিশন আছে যাকে আমরা বলি রেড ক্লিফ মিশন। 1947-এ রেড ক্লিফ মিশন আছে। 1947-এর মধ্যে রেড ক্লিফ মিশন আছে। তো আমাদের ক্লাস অন্তিম সীমা চলে এসেছে ক্লাসের আজকে। 1947-এ রেড ক্লিফ মিশন আছে এবং 1947-এর মধ্যে ভারতবর্ষের তখনকার সময়ের ভাইসরয় ছিলেন এল মাউন্টব্যাটেন, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভাইসরয়। আর মাউন্টব্যাটেনই আমাদের দেশকে, আমাদের ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষকে খণ্ডিত করে পাকিস্তান এবং ভারতবর্ষকে সেপারেট করে দিয়ে গিয়েছিলেন। এই মাউন্টব্যাটেন এক্সামের মধ্যে আসে, যে পূর্বে বলেছিলাম যে ভারতবর্ষের ব্রিটিশের আন্ডারের সর্বশেষ ভাইসরয় অফ ইন্ডিয়া হচ্ছেন মাউন্টব্যাটেন। গভর্নর জেনারেল বলতে পারে, গভর্নর জেনারেল হচ্ছেন মাউন্টব্যাটেন। আর যদি বলে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ যখন ভারতবর্ষ স্বাধীন হয় 1947-এর 15 আগস্টে, আমরা সবাই জানি। এই 1947-এর 40 আগস্টের অনেক পূর্বে কিন্তু স্বাধীন হয়ে গিয়েছিল, কিন্তু ওরা কিন্তু ব্রিটিশরা তারা আগস্ট মাসে একটি ভালো তার একটি জয় হয়েছিল। এই জয় তার তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে শুধুমাত্র সময়ে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ আমাদেরকে ছেড়ে যেত না যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ওরা ক্ষতিগ্রস্ত হতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ভারতের মধ্যে হাত বাড়ায়, তখন ভারত থেকে কেউ সাহায্য করে না তাদেরকে। ভারতের সেনাপতি চেয়েছিল, ভারতের মানুষের কাছে সাহায্য চেয়েছিল যে আমাদেরকে লড়তে সাহায্য করে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবো, অর্থাৎ তাদের দুঃখা দেওয়ার ইচ্ছা ছিল। তখন যখন তারা হেরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে, অনেক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলস্বরূপ ভারতকে তারা তাদের দেশকেই শাসন করতে পারছে না, ভারতকে কীভাবে শাসন করবে, তখন ভারতকে ছেড়ে যেতে বাধ্য হয়। আর তখন কিন্তু জোরদার মিছিল আরম্ভ হয়। তখন দেখে যে তারা যদি ভারতের মধ্যে থাকে তো ভারতবাসীরা ওদেরকে মেরে শুধু হত্যা করে দেবে, তাই ওরা পালিয়ে যায় ভারতবর্ষ থেকে আর বলে আমরা ভারতবর্ষ দিয়ে গিয়েছি। তারা দিয়ে যায়নি, তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ভারতবর্ষকে। তো ওর অনেক পূর্বে ঘোষণা হয়ে গিয়েছিল ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়া হবে, কিন্তু তারা দেয়নি। কেননা তারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগস্ট মাসে একটি ভালো জয়লাভ পেয়েছিল, যার ফলস্বরূপ তারা ভাবছে যে আমরা 15 আগস্টে গিয়ে দেবো। তারপর আমাদের ভারতবর্ষ 1947-এর 15 আগস্টে স্বাধীন হয় ব্রিটিশের রুল থেকে। নেক্সট ডে থেকে আমাদের ইন্ডিয়ান পলিটি আরম্ভ করব। আর মনে রাখবেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এক্সামের মধ্যে কখনো আসে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সের পর ভারত স্বাধীন হওয়ার পর ভারতের কে ছিলেন গভর্নর জেনারেল, তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী, মনে রাখবেন, সি রাজা গোপালাচারী। উনি হচ্ছেন ভারতবর্ষের সর্বপ্রথম স্বাধীন হওয়ার পরের ইন্ডিপেন্ডেন্ট গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। এক্সামের মধ্যে আসে। ওনাকে যে নামে আমরা জানি পপুলার, ওনাকে যে নামে জানা যায় তা হচ্ছে রাজাজি বলে ওনাকে জানা যায়, রাজাজি বলে ওনাকে জানা যায়। ওনার নেকনেম বলতে পারেন, অথবা যে নামে উনি পপুলার এই নামে আমরা জানি। তো আজকের ক্লাসটি আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক লং একটি ক্লাস ছিল, অনেকটা নিউ পয়েন্ট আমি আপনাদের স্ক্রিপ্ট তৈরি করে আপনাদেরকে লিখে দিয়েছি। এই জায়গায় 3-4টি পয়েন্ট আমি নিউ পয়েন্ট নিয়ে এসেছি। এই নিউ পয়েন্টগুলো অনেকে হয়তো জানেন না, পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি। তো যাই হোক, আজকে আমরা অনেক টায়ার্ড ফিল হচ্ছে, অনেক লং ক্লাস হয়েছে। আর বিস্তারিত আমরা দেখেছি, আমরা 1857 থেকে নিয়ে 1947 অবধি পর্যন্ত সম্পূর্ণ ইচ অ্যান্ড এভরি টপিক কভার করেছি। আমার আশাকে 100% বলছি, এর কোনো পয়েন্ট ছাড়া যায়নি, বাদ যায়নি। প্রতিটা পয়েন্ট আলোচনা করা হয়েছে, প্রতিটা পয়েন্ট কমপ্লিট করা হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সন শুধু এই জায়গা হয়ে গিয়েছে, কতটা ইয়ার হয়ে গিয়েছে। এতটা ইয়ার থেকে এতটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি। বিলকুল আমাদের কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের ভারতের হিস্ট্রি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা ইন্দাস ভ্যালি দেখেছি, তারপরে আমরা 712 থেকে নিয়ে দিল্লি সুলতানাত অবধি পর্যন্ত দেখেছি, 1200 পর্যন্ত দেখেছি, 6 অবধি পর্যন্ত, 1200 থেকে
থেকে আমরা দিল্লি সুলতানাত দেখেছি 1526 অব্দি পর্যন্ত, তারপরে মুঘল সাম্রাজ্য দেখেছি, তারপরে আমরা মডার্ন হিস্ট্রির এক পার্ট পূর্বে কমপ্লিট করে নিয়েছি। আর এখন 1707 থেকে নিয়ে আমরা 1857 অব্দি পর্যন্ত দেখেছি, আর আজকে 1857 থেকে নিয়ে আমরা 1947 অব্দি পর্যন্ত বিলকুল আমাদের হিস্ট্রি কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট থেকে আমরা ইন্ডিয়ান পলিটি আরম্ভ করব, আর 1-2টি ক্লাস হলে পলিটিও কমপ্লিট হয়ে যাবে। আশা করি এইভাবে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার হবে। তো যারা আপনারা এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতটা লং, এতটা কনসেপচুয়াল, এত ইম্পর্ট্যান্ট, এত ইন্টারেস্টেড ক্লাস যেহেতু আপনাদেরকে প্রোভাইড করেছি, আপনারা সবাই ক্লাসটিকে লাইক করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল মিডিয়া সব জায়গায় শেয়ার করবেন। অ্যান্ড সঙ্গে একটি ভালো বা আপনার যে ফিলিংস রয়েছে ক্লাসটি দেখে, যা আপনার যদি কোনো কিছু নতুন জানার পেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি শেয়ার করবেন, আর সঙ্গে একটি কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।